হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা রাখি তোমাদের প্রস্তুতি সবার খুব ভালো চলছে 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য। আজকে আমি পর্ষদের ঠিক পরের পেজ অর্থাৎ পরের সেটটা 396 শুরু করতে চলেছি। চলো নেক্সট দেখো, প্রথম কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো, a minus 2 into a square plus 2x plus 3 equal to 0, এটাতে তোমাদের 1.1 এর ইম্পর্টেন্ট অঙ্ক বলাই ছিল, ঠিক আছে। এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে, তার মানে কি দাঁড়াচ্ছে যে প্রথমেই দ্বিঘাত সমীকরণ হবে না মানে এক্স স্কোয়ারটা নেই, মানে এক্স স্কোয়ার সহগ 0। আসলে কি তোমরা জানো সেটা? তাহলে আমরা ডাইরেক্ট দ্বিঘাত সমীকরণ যেহেতু হবে না, তাহলে আমরা কি করব, এই এক্স স্কোয়ারের যে সহগটা রয়েছে সেটাকে আমরা 0 করে নিব, অর্থাৎ a minus 2 equal to 0 and a equal to 2। যারা খুব ভালো প্র্যাকটিস করেছে, আশা রেখে অঙ্কটা একটু ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট 2 অপশনটাকে টিক দিয়ে মানে অর্থাৎ অ্যান্সার রেখে তোমরা পাস হয়ে যাবে, তাই না? পরের কোশ্চেনে যাবে। চলো দেখো নেক্সট কোশ্চেনটা। দেখো ছোট্ট ছোট্ট কোশ্চেন, তাই না? আর ক্যালকুলেশনও মনে হচ্ছে খুব সোজা, ঠিক আছে, তবে খুব সাবধানে করতে হবে, এটুকু মনে রেখো। ওকে, দেখো চক্রবৃদ্ধি সুদ, সুদের পর্ব আশা রেখে এটা হবে 6 মাস হলে, এটা পর্ব আশা রেখে হবে, হ্যাঁ। তো যাই হোক, দেখো 6 মাস হলে অর্থাৎ বছরে দুবার দিচ্ছে, সুদের পর্ব 2 হচ্ছে 2500 টাকার বার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদে 1 বছরের সুদ কত হবে? তো ডাইরেক্ট অ্যামাউন্টের আমাদের সূত্র জানা আছে, ঠিক আছে। অ্যামাউন্ট মানে সুদ প্লাস সমন চক্রবৃদ্ধি সূত্র, আমাদের সুদের সূত্রটা জানা আছে, সমন চক্রবৃদ্ধি, ঠিক আছে। সেটা কি হবে? a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস, দেখো r বাই 1 প্লাস r বাই কি আছে 100 হোল টু দি পাওয়ার n। এখানে একটা বিষয় কি আছে, সুদের পর্ব দিয়ে দেওয়া আছে, পর্বটা কত সেটা বের করতে হবে, ঠিক আছে। শুধু বের করতে হবে, তাহলে কি দাঁড়াচ্ছে, পর্ব যদি আমরা বের করে নেই মানে 1 বছরে 6 মাস পর পর অর্থাৎ দুবার সে কিন্তু দিবে, তার মানে সেটা আর কে কিন্তু 2 দিয়ে ডিভাইড করতে হবে আর ডিভাইড 100 থাকবে, আর সময়টা কত আছে 1 ইয়ার, সেটাকে কিন্তু পর্ব দিয়ে গুণ করতে হবে। এইবার এটা আমরা অ্যামাউন্ট আছে, তো একবারে যদি সুদ বের করে নিই অসুবিধা নেই, তুমি তো ঠিক আছে করো, এটা আমরা ভ্যালুটা পুট করে দিচ্ছি, তোমাদের সুবিধার জন্য সূত্রটা বলছি, লিখছি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য। আর যারা জানো তারা ডাইরেক্ট বসে দিতে পারো, মানগুলো বসে ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন আর বাই 2, আর কত দিয়েছে 12%, তাহলে আর বাই 2 একবারে আমরা 6 বসাতে পারি, ঠিক আছে। আর বাই 2 রয়েছে, তাহলে মানে 12/2 বাই 100 একবারে কিন্তু আমরা 6 বসাতে পারি। আর এখানে সময়, এখানে n ছিল n/2, এখানে nটা আমরা যেহেতু 1 বসিয়েছি তো সূত্র বসিয়েছি, তো nটাই আবার করে দিচ্ছি n × 2, তো সেটা n এর মান 1 1/2, সেটা তুমি একবারে 6 বসাতে পারো, কোনো অসুবিধা নেই কিন্তু তার জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি আছে 2500 1 প্লাস, দেখো একবারে 100 প্লাস 106, ঠিক আছে, একবারে যদি করতে পারো তো খুব ভালো। এবার আগে 6 লিখলাম, তারপরে যোগ করলাম, এটা শর্ট প্রশ্ন, যত তাড়াতাড়ি এগুলো শর্ট ট্রিক্স হিসাবে করে নিতে হবে, যত করতে পারো তত ভালো কিন্তু, ঠিক আছে। একবার দেখো, এটা আমি প্রথমে ভাবলাম যে না করে দিচ্ছি, দেখো এমসিকিউ আমি অনেকবার তোমাদের বলেছি, যত তাড়াতাড়ি মাইন্ড ক্যালকুলেশন করতে পারবে তত ভালো। যখন তুমি ফার্স্ট পজিশনে শিখছো তখনকার ব্যাপারটা আলাদা, তখন স্টেপ বাই স্টেপ তোমাকে শিখতে হবে, আর এখন তোমরা লাস্টে আসো, যত তাড়াতাড়ি তোমরা এক্সামে রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক আছে, ততটা ভালো, ততটা তাড়াতাড়ি করতে পারো এক্সামে, সেই কাজটা আমাদের এখন করতে হবে। 100 প্লাস 6, তাহলে 100 ইন্টু 6 বাই 100, এটা হবে তার হোল স্কোয়ার। তুমি যদি আরেকটু বুদ্ধিমান হও তাহলে একবারে কিন্তু এই কাজটা করা যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এটা একবারে ইন্টু চিহ্ন দিয়ে দিচ্ছি, 2 কেটে গেল, 4 পজিশন 100, ঠিক আছে, 25 দিয়ে কাটছি আমরা, তাহলে 4 পজিশন 100 হয়ে গেল, আবার 2 দিয়ে কাটো,
5 3, আবার 2 দিয়ে কাটো 5 3, তাই না? এটা কিন্তু আমাদের সুদ বেরোলো না, কি বেরোচ্ছে? অ্যামাউন্ট, ঠিক আছে, মানে সমচক্রবৃদ্ধি। তাহলে এটাকে একটু মাল্টিপ্লাই করে দাও, এটাকে একটু তোমাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তবে আমরা পাবো। তাহলে 53 ইন্টু 53 কত হচ্ছে? 53 ইন্টু মাল্টিপ্লাই করো যদি তোমার মনে হচ্ছে। আর একটু দেখো, যদি আর একটু তাড়াতাড়ি ব্রেন চালানো যায় তাহলে কি হবে দেখো, আমি দেখি 3 3 9 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমি দেখলেই আমি পাবো সেটা, আমি তোমাদের বোঝানোর জন্য তারপর আমি দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করে দেখো, সুদ যেটাই হোক না কেন তার ইউনিট ডিজিটে 9 থাকতে হবে। সেটা অপশন নাম্বার শুধুমাত্র ডিতে আছে, অনলি ডিতে। তুমি এতটুকু, অর্থাৎ এখানে দেখে আর ক্যালকুলেশন না করেও কিন্তু আমরা ওই অপশনটা হওয়ার কথা। হ্যাঁ, আরেকটা 9 হলে আমাদের সাবধান হয়ে যেত। আর একবার আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে ক্যালকুলেশনে ভুল করিনি তো, ঠিক আছে? এই জায়গাটা দেখে 9 দেখে কিন্তু আমি অ্যান্সারটা ওটা চলে দেখা যাক হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে 3 5 15, হ্যাঁ চলো ক্যালকুলেশন করে নেওয়া যাক, ঠিক আছে? এটা এইবার আমাদের কিন্তু এটা অ্যামাউন্ট আসলো 2709। এবার আমাদের কি করতে হবে? সুদ বের করতে বলেছে, আমাদের সেটা 2500 ছিল, তো এখানে আমি মাইনাসটা করে দেখিয়ে দিই, কি আছে, অসুবিধা নেই। তাহলে কত দাঁড়াচ্ছে? 90, সরি এখানে একটা মিস্টেক, এখানে 8 হবে, তাই না? ঠিক আছে, ক্যারি হাতে এক ছিল, তাহলে 309। দেখো, যেটা আমি বলছিলাম যে আমি যদি এখানে ইন্টারেস্টটা বের করে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে? কত আসলো? 309। দেখো এখানে যারা খুব অঙ্কটাকে অনেক অনেক অনেকবার এসব অঙ্ক প্র্যাকটিস করেছো, তাহলে আমরা শুধুমাত্র এই এই শুধু এতটুকু ক্যালকুলেশন, এই লাইনটা আর সম্ভবত এই লাইনটা, এরপরেও 3 ইন্টু 3 9 দেখলেও কিন্তু আমি ওই অ্যান্সারটা দিতে পারবো, যদি আমি কোনো মিস্টেক না করি। তবু একবার চেক করতে হবে, ওকে? বুঝতে পেরেছো? শুধু এই দুটো লাইন, আমাকে কিন্তু নিচেরগুলো করতে হবে না, এখানে একটু দেখে নিও, ঠিক আছে? আর কিন্তু কোথাও করতে হবে না, করতে হবে কাদের? পুরো ক্যালকুলেশন দেখতে যাচ্ছ যে না আমি কনফার্ম হব অ্যান্সার ঠিক ডি নাম্বারই হচ্ছে কিনা। তবে লক্ষ্য করে দেখো, কম্পিটিশন এক্সামে যখন তুমি যাবে, এটা তো মাধ্যমিক পরীক্ষা, কারণ ফিউচারে তোমাদের একটাই পরীক্ষা না, আস্তে আস্তে মেইন পরীক্ষা কিন্তু পরবর্তীকালে চাকরির লেভেলেও যাবে, তখন কিন্তু আমাদের এই দিকটা কাজে লাগাতে হবে, ঠিক আছে? যদি অপশনে 2 9 থাকতো তাহলে আরেকটু স্টেপটা আপনাকে দেখতে হতো, ঠিক আছে? পরের স্টেপটা গেলে তারপরে আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম। চলো, আমরা যেহেতু অ্যান্সার হয়ে গেছে ডি অপশন, আমরা নেক্সট যাচ্ছি। দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজানোই রয়েছে অলরেডি, তাহলে ঠিক আছে, এই রাশিটার মধ্যমা কত বলে দেওয়া আছে। তো রাশিতে কটা পদ আছে দেখছো? সাজানো আছে 1 2 3 4 5 6 7 8 9টা। তো বিজোড় হলে আমরা কি বলেছিলাম? মাঝে যে রয়েছে, এদিক থেকে 4টা বাদ, এদিক থেকে 4টা বাদ, মাঝে এটাই রয়েছে, তাহলে এটা বলেছে 24। লক্ষ্য করে দেখো, এক্স প্লাস 4 ইকুয়াল টু 24, তাহলে এক্স ইকুয়াল টু কত? 20 দাঁড়াচ্ছে। ক্যালকুলেশন করার প্রয়োজন আছে কি? প্রয়োজনই নেই কিন্তু। তো তারপরেও শর্তানুসারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এক্স প্লাস 4 ইকুয়াল টু 24, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 4টা দিকে, যদিও দুদিকে আমরা -4 করে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে? কিন্তু 20 হয়ে গেল। বুঝতে পেরেছো? আগে কিন্তু অ্যান্সারটা মাইন্ড ক্যালকুলেশনই বের করে দেওয়া হবে। এটা ভাবতে হবে তোমাদের যে সব অঙ্ক সব ক্যালকুলেশন করেই, মানে বিশেষ করে শর্ট করতে হবে এমন কোনো কথা নয়, করে দাও, তাহলে কি হবে? ব্রড কোশ্চেনগুলো, বিশেষ করে উপপাদ্য সম্পাদ্য যখন তুমি করতে যাবে, প্রয়োগ সম্পাদ্যতে, ঠিক আছে, উপপাদ্য তোমার মুখস্থ আছে লিখে নিলে, সম্পাদ্য তো খুব একটু মানে কি বলবো, করার সময় খুব সাবধান হতে হবে, ওই জন্য একটু টাইমটা বেশি লেগে যেতে পারে। আর প্রয়োগ তোমার কমন আসলো না, সেটা আমি তোমাকে থিঙ্কিং করতে হবে, কোন উপপাদ্যের সঙ্গে মিলছে, কাকে কিভাবে সেখানে রিপ্রেজেন্ট, ওই জায়গাটা রিপ্রেজেন্ট করতে হবে, কোন দিক থেকে প্রমাণ করলে আমরা পাবো। দেখো, আনকমন হয়েছে তার মানে ছেড়ে আসবে এমনটা মানসিকতা রাখলে হবে না, 100-এ 100 চাই না তোমার,
তাহলে সেই মানসিকতা রাখলে হবে না, ঠিক আছে? এই জন্য এইগুলোতে আমাদের টাইম বাঁচাতে হবে। টাইম বাঁচালে তাহলে কী হবে দেখতে পাবে তুমি, যে পরে যে অঙ্কগুলো আছে বড় অঙ্ক, সেগুলোতে তুমি টাইম পেয়ে যাচ্ছ। আর যেটা আনকমন অঙ্ক হয়ে গেল, যেটা তুমি পাচ্ছ না, সেটাকেও তুমি টাইম দেওয়ার মতো টাইম পেয়ে যাবে। আর সবার শেষে কিন্তু রিভিশন, মানে তোমার খাতা একবার তোমাকে চেক করতেই হবে কোথাও ক্যালকুলেশন মিস্টেক করেছো কি না। কারণ বাবা মিস্টেক দেখো, আমারও আগের অঙ্কে আমি কাউন্ট করলাম 8 কিন্তু লিখলাম 7 লিখে দিয়েছি। এরকম মিস্টেক আমাদের না, সবারই হয়, সবারই সেল মিস্টেক হয়। তাহলে সেটা কী করতে হবে, একটু সাবধান হতে হবে, না আগে মিস্টেক করে না ফেলি, আগে একবার চেক করে নিই, আগে মিস্টেকটা না করে ফেলি। আর প্রথম থেকে ঘাবড়ালে হবে না। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তুমি এক্সামে, ম্যাথ এক্সামে বিশেষ করে সবাই ঘাবড়ে যায়, ঘাবড়ে গেলে কী করবে, আমি কিন্তু সেই প্রসেস আগের ভিডিওতে আমি বলেছি, আমি আবার রিপিট করছি তোমাদের জন্য, ঠিক আছে? যারা নিউ রয়েছো, যদি প্রবলেম হয়, যেটা খুব নার্ভাস ফিল করছো, তাহলে জাস্ট চোখটা বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নাও, অনেকগুলো অক্সিজেন, মানে ভিতরে যতটা তুমি নিতে পারো, আর সেটাকে চোখ বন্ধ করে কিন্তু জাস্ট ধ্যান মনে করো, ধ্যানে আছো, ঠিক আছে? ধীরে 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 ছাড়ো, আবার জাস্ট 2 মিনিট তোমার ব্রেনটে সরবরাহ সঠিক অক্সিজেনটা হবে, অ্যান্ড দেন তোমার সব ফ্রেশ হয়ে যাবে। ম্যাথ এক্সামে সর্বপ্রথম তোমার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, আর সোজা অঙ্কগুলো আগে করতে হবে। সিরিয়ালি করতে হবে এমন মানে নেই, তোমাকে স্যার খুঁজে নেবে নাম্বার, তুমি যে নাম্বার ঠিকঠাক বসাও, নাম্বার ঠিকঠাক তুমি পেয়ে যাবে। সিরিয়ালি তোমাকে যে করতে হবে এমন কোনো মানে নেই, যেটা তোমার ভালো লাগবে, যেটা তোমার ইজি, যেটা তোমার কমন মনে হচ্ছে আমি পারবো, শুধু মনে না আমি পারবো কনফার্ম, সেই অঙ্কটাতে আগে ফোকাস করো। তাহলে কী হবে, তোমার টেনশনটা কমে যাবে। আর যে অঙ্ক মনে হচ্ছে একটু আনকমন, তোমাকে একটু টাইম লাগবে, সে অঙ্কটা পরে করো, কোনো অসুবিধা নেই, তার জন্য অনেক টাইম পাবে। ওকে, তো বি কুল, আন্ডারস্ট্যান্ড ম্যাথামেটিক্সে। চলো নেক্সট। হ্যাঁ, এটা হ্যাঁ ডি অপশন। দেখো, এটা একটা খুব ভালো কোশ্চেন। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে। ও বিন্দু থেকে 13 সেমি দূরে বিন্দু পি হতে বৃত্তটির উপর যে স্পর্শকটা অঙ্কন করা হয়, সেই স্পর্শকটা কত হবে? দেখো, এই অঙ্কটা অনেকবারই অ্যাকচুয়ালি প্র্যাকটিস হয়েছে, অনেকবার করানো হয়েছে, যদি তারা মনে আছো, একটু জাস্ট জায়গাটা মনে থাকলেই এতটা ড্র করে টাইম নষ্ট করারও প্রয়োজন হবে না, যে তুমি আগেই কিন্তু অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। এটা ও কেন্দ্রীয়, আর এটা পি বিন্দু, আর এটা সাপোজ স্পর্শক। এটা তোমরা জানো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ সর্বদা লম্ব হয়, এটা তোমাদের 90 ডিগ্রি হয়, ঠিক আছে? এটা একটা আমরা নাম দিয়ে দিলাম, পি কিউ নাম দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের কত বলে দেওয়া আছে? 5। এটা বলে দেওয়া আছে কত? 13, তাই না? ও থেকে 13 কিলোমিটার দূরে পি বিন্দু আছে। আচ্ছা, এটা 13 আছে, তাহলে আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণ ত্রিভুজ, এটা অতিভুজ। আমাদের পি কিউ, আর বলতে হলো কি, যে আমাকে বলতে হবে যেটা একটা সমকোণ ত্রিভুজ লিখতে হবে, বলে সে এমসিকিউ এর প্রয়োজন নেই, ডাইরেক্ট অ্যান্সারটা চলে আসুন। বা তুমি পিকিউ আমাদের বের করতে বলেছে যে স্পর্শকের দৈর্ঘ্য, তুমি পিকিউ না লিখতে পারো, যে পিকিউ লিখলাম না আমি, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? 13 ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, সেটাও লেখার দরকার নেই, ডাইরেক্ট 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এটা আমি স্যার এবার এটা তাড়াতাড়ি ক্যালকুলেশন কী করব? অনেকে 13 স্কোয়ার বের করবে, তারপরে 5 স্কোয়ার বের করবে, তারপরে তাকে মাইনাস করবে, তারপরে রুট করবে। আমি এখানে বলেছি বাবা আমাদের তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে, যেটাকে শর্ট বলা হচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে কত দাঁড়াচ্ছে? এটা 18 ইন্টু এ প্লাস বি করলাম, ওটাও দেখাতে হবে কি 13 প্লাস 5 দেখানোর প্রয়োজন আছে বলে মনে করছি না। আর মাইনাস করে দাও, কত হচ্ছে মাইনাস করলে? তোমার হচ্ছে 8 + 13, হ্যাঁ 13, 8 আসতেছে, ঠিক আছে? তাহলে এইটাকে লক্ষ্য করো কি করা যাবে,
লক্ষ্য করো এটার মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু আমরা 9 দেখতে পাচ্ছি, ইন্টু 2 আছে, তাহলে এখানে কিন্তু 16 হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি খুব বুদ্ধিমান হও তাহলে এখান থেকে আমি 9 যেটা পাচ্ছি সেটা 3 বসিয়ে দিলাম, আর এই 2টা ওখানে গিয়ে 16 হয়ে যাচ্ছে, সেখানে 4 বসিয়ে দিলাম, আর 12 আসলো। তুমি চাও এগুলো লাইনগুলো না করেও আমি ডাইরেক্ট এখান থেকেই 12 পাবো, আর না হলে তো বললাম মাল্টিপ্লাই করো তাকে, ঠিক আছে, রুট করো, আর এইভাবে শর্ট প্রসেসেও নিতে পারো, যেটা তো তোমাকে মাইন্ড ক্যালকুলেশন করতে হবে বাবা, এই জায়গাটাতে তোমাকে শিখতেই হবে, ঠিক আছে, যারা খুব ভালো। আর যারা বললাম তো তারা শর্টে তো আমি দেখিয়ে দিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসিয়ে দাও, যদি চাও লিখতেও পারো, লেখার প্রয়োজন নেই। তারপরে দেখো এইভাবে আমি বের করলাম, এখানে 9 দুগুণ 18, যে 9টা লিখলাম কারণ আমরা জানি 9 রুট, তাহলে 2টা ওখানে দিয়ে দিলাম আর 2 গুণ 16 লিখলাম, তারপরে লিখে এখানে করলাম, ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে অ্যান্সার 12। এই অঙ্কটা কিন্তু আগেও হয়েছে, তো লক্ষ্য রাখবে এটা একটা টিপলেট, মানে 5, 12 আর 13, এটা একটা মাস ত্রিকোণমিতিক, ঠিক আছে, এটা টিপলেট। একটা সময় আসবে তোমরা এই বিষয়টা জানবে, মাধ্যমিকে আছো তো, তারপরে যখন উপরে আসবে চাকরির পরীক্ষায় বসবে তখন দেখবে এগুলোকে ট্রিপলেট কেন বলা হচ্ছে, কিভাবে আসছে, এবং তাড়াতাড়ি খুব শর্টভাবে তখন তোমরা শিখে যাবে, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক। 5 নাম্বার, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিডেড অর্ধগোলক। তো অর্ধগোলক, চলো একটা অর্ধগোলক ড্র করা যাক। আচ্ছা, অর্ধগোলক থেকে সর্বাধিক যে যে আচ্ছা শঙ্কু, তার মানে এইটা শঙ্কু হচ্ছে, ঠিক আছে, আর এইটা, এটা পুরোটা ব্যাস, এটা পুরোটা ব্যাস কিন্তু, আর এটা আমাদের ব্যাসার্ধ, ওকে। তাহলে আর একক বলা হয়েছে, তাহলে এটা আর, আর এইটা তাহলে এটাও আর এটাও আর, তাহলে 2r হয়ে যাচ্ছে, এটা আর, তাহলে 2r হয়ে যাচ্ছে কি না। আচ্ছা ব্যাস, ব্যাস যেহেতু, তাহলে কি দাঁড়াচ্ছে, তারপরে কি বলেছে, সর্বাধিক যে যে নিডেড শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না। তাহলে ডাইরেক্ট আমি করে নিচ্ছি যে 1/3 পাই আর স্কোয়ার, আর তো আরই আছে, আমি এটা ব্যাসকে দেখিয়ে দিলাম, আর স্কোয়ার এইচ, এইচটা কি আছে, এইচটাও আর দেখিয়ে দিচ্ছে যে আর, আর তার মানে কি দাঁড়াচ্ছে 1/3 পাই আর কিউব, কিন্তু দেখো তো কোথাও 1/3 পাই আর কিউব আছে, 1/3 পাই আর কিউব বি অপশনে রয়েছে, বুঝতে পেরেছো, 1/3 পাই আর কিউব আর কোথাও নাই, কিন্তু আর কোথাও নেই 1/3 পাই আর কিউব, হ্যাঁ শুধুমাত্র বি অপশন, যাই হোক আদার্স মতো এখানেও 3 পাই আর কিউব রয়েছে, 1/4 রয়েছে, সবগুলোতে আর, তাহলে ব্যাপারটা ড্রয়িংয়েই কিন্তু আমাদের কিন্তু এখানেই ক্লিয়ার হয়ে গেল, আমি এখানেই থেকেই অ্যান্সারটা দেবো, এতটুকু তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে, ওকে। চলো নেক্সট, এটাও খুব ভালো অঙ্ক, একটা ত্রিকোণমিতিক অঙ্ক, কোসেকের মান দিয়ে দেওয়া আছে, কটের মান দিয়ে দেওয়া আছে, আর সঠিকটা বের করতে বলেছেন। তো এটা না করেও অ্যান্সার কীভাবে হবে দেখো, আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, কোন অপশনে আছে, ডিতে। ব্যাপারটা ক্লিয়ার হলো কি, আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে এক্স স্কোয়ার ওটাই তো এক্স আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 কোথায় আছে, শুধুমাত্র ডি অপশনে, ওকে। নিজের সম্পর্ক কোনটা না, আমাদের কিছু করতে হলো, ডাইরেক্ট অ্যান্সার চলে আসলো, ঠিক আছে, এটাকে কিছু করারও কিছু নেই, তাহলে আমাকে লিখতে হতো, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব কোসেকের ভ্যালু এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কটের ভ্যালু ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তবে আমরা এখানে আসবো, বলো তো, যারা খুব বুদ্ধিমান রয়েছে অত দূর যাবে। দেখো নেক্সট, শূন্যস্থান পূরণটাতে কি বলেছে, প্রথমটা, যে ব্যক্তি ধার দেন মানে দিবে সে উত্তম ব্যক্তি,
ঠিক আছে, আগের ভিডিওতে আমি এটা ব্যাখ্যা করেছি। ঠিক আছে, উত্তম ব্যক্তি আর যে ধার নেয় সে অধম, এই জন্যে যে ধার দেন সে উত্তম হয়ে গেল, উত্তমর্ণ, আর যে নেয় সে অধমর্ণ বলা হচ্ছে। ঠিক আছে, এখানে ধার দেন বলেছে, মানে যে দিবে সেটা উত্তমর্ণ। ঠিক আছে, ওকে, আচ্ছা, আশা রাখি বুঝতে পারছো। নেক্সটে কি আছে, এবিসি ত্রিভুজের বি কোণটা 90 ডিগ্রি। আচ্ছা চলো ড্র করাই যাক। ত্রিভুজ এ বি কোণ 90 আছে, সি। আচ্ছা, তাহলে এসি আমাদের অতিভুজ, তাহলে এখানে এসিটাই অ্যাবসেন্ট রয়েছে, এসিটা স্কোয়ার বসিয়ে দাও, হয়ে গেল। বিসি স্কোয়ার মানে বিটা বের করতে বিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার হবে, ব্যাস এসিটাই অ্যাবসেন্ট, এসি বসিয়ে দিলে ব্যাস হয়ে গেল। এবার এখানে কি রয়েছে লক্ষ্য করো, 3 নাম্বারটা, যে 11/7 রেডিয়ান রয়েছে, তাকে আমাদের কি করতে হবে, ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তো এখানে একটা পাই মিসিং আছে না, রেডিয়ানে থাকলে পাই থাকলে খুব ভালো হয়। তো আমরা সেটাকে একটু নিয়ে আসার চেষ্টা করি, তারপরে ওখানে যাই। ওকে, সেইটা আমরা একটু জায়গাটা নিয়ে আসবো। এটা রেডিয়ান দিয়ে দিচ্ছি, ওকে সি। আচ্ছা, এটাকে কি করা যায়, তাহলে এটা আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে 22/7 লিখলাম, তাহলে 2 বেশি লিখলাম, মানে একটা নিচে 2 লিখতে হবে, তবে না ব্যালেন্স হচ্ছে। এটা আমরা পাই বলতে পারছি, তাহলে পাই/2 আসলো। এটা পাই/2 ডিগ্রিতে কি আর দরকার আছে তারপরে যাওয়ার, পাই/2 মানে 90 ডিগ্রি না, তো আর কি প্রয়োজন আছে এটাকে 100 মানে পায়ের জায়গায় 180 বসালাম, বা 180/পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম, যেটাই ভাবো না কেন। ঠিক আছে, তো এত দূর কি আসার আর কি প্রয়োজন ছিল, আমি লিখতে পারতাম না, 90 ডিগ্রি তো দিয়ে দেওয়া আছে, বলো। আমি পাই/2 পর্যন্ত আসার পরে কিন্তু আমাদের 90 ডিগ্রি বসে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, ওই তো বললাম একটু বুদ্ধিমান হতে হবে, আমি সবার উদ্দেশ্যেই যেহেতু অঙ্কটা করছি। আচ্ছা, একটি ঘনকে তল সংখ্যা, তলটা 6টা তল থাকে তোমরা জানো, তারপরে শীর্ষবিন্দু থাকে 8টা, যে ঘরে তুমি বসে আছো, যে ঘরে তুমি পরীক্ষা দিচ্ছ বা তুমি এখন পড়াশোনা করছো, সেটাতেই দেখো, ওটাই মনে করো যে একটা ঘনক, যদিও ঘনক না, জানি আমি আয়তা ঘনক, তো মোটামুটি সবই ঠিক হবে, যে তলটাও 6 থাকবে, শীর্ষবিন্দুটাও 8 থাকবে, ধারটা 12 থাকবে। এতে লসাগু করতে বলেছে, তো 6 তো এর মধ্যে চলে গেলো, 6 × 12, আর 4ও মানে 2টা শুধু বাকি থাকছে, তাই না? যদি করতে চাও তো করো, 6, 8, 12, তাহলে কী আছে, কত দিয়ে আমরা প্রথমে দিব, 2 দিয়ে দেওয়া যাক, 3 × 6, মানে স্টেপ বাই স্টেপ যেটা করা হচ্ছে আর কি। তাহলে 6 × 12, তাহলে আবার কত দিয়ে দিতে পারবো স্যার, আবার 2 দিয়ে দিতে পারবো, তো চলো আমরা 2 দিয়ে আবার দিয়ে দিচ্ছি, 3, 2, 3, আবার স্যার 3 দিয়ে দিতে পারছি, তাহলে 1, 2, 1, তাহলে 3 × 6, 6 × 12, 12 × 24। এই যে আমি এত দূর করলাম, করে আমি অ্যান্সারটা পেলাম কিন্তু। ঠিক আছে, আমি এটা না করলেও অ্যান্সারটা আসবে কি করে, দেখো একেবারে 6 × 12 চলে আসলো, অর্থাৎ এই 6টা কিন্তু অলরেডি 12-র মধ্যে ঢুকেই আছে, তাহলে 6 আর 12-র লসাগু কিন্তু 12। আরে এই 8-এর 4 কিন্তু অলরেডি এর ভিতর রয়েছেই, এই একটা 2 ডিফারেন্স করছে, তার মানে ওই 2টা যদি আমি 12-এর সঙ্গে মাল্টিপ্লাই করছি, তাহলে কিন্তু আমরা লসাগু পেয়ে যাব। এটা যত শর্টকাটে, ওই বললাম আস্তে আস্তে আরও আপার লেভেল পড়াশোনা করো, এগুলো যখন চাকরি লেভেলে যাবে তখন দেখবে যে আর কিছু না, এগুলো কোনো কিছু এত দূর ক্যালকুলেশন না করে আমরা বের করতে পারছি। আস্তে আস্তে হালকা তোমাকে টাচ দিয়ে দিলাম, তো তোমরা সেভাবে ট্রাই করতে থাকো। আচ্ছা, এটাও অনুবন্ধী করণীয় তো তোমাদের জানাই আছে, -√7 -7 হয়ে যাচ্ছে, এটা আলোচনার কিছু না, এটাও তো তোমাদের জানো, কেন্দ্রীয় প্রবণতা একক, এটা অনেকবার হয়েছে, এগুলো অনেকবার হয়েছে। ওকে, চলো নেক্সট। থ্রি নাম্বার, কোনটি সত্য হচ্ছে সত্য মিথ্যা। তো চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর হলে, মানে
1 বছর পর পর কিছু পরিমাণ টাকার 1 বছরের সরল সুদ আর 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়। হ্যাঁ, সত্য, একদমই তাই। যদি সুদের পর্ব 1 বছর যদি হয়, তাহলে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদেরও যে পরিমাণ সুদ পাবো আমরা, আর হচ্ছে সরল সুদেরও ক্ষেত্রেও সেম পরিমাণ সুদ পাবো। তার মানে এটা টি, টি ফর ট্রু। ওকে, আর যে এইবার এটা কি বলা হচ্ছে, অমূলত সংখ্যা বলা, বীজদ্বয় বলা হচ্ছে অমূলত। সেটা একটু ক্যালকুলেশন করা যাক তোমাদের সুবিধার জন্য। আমরা কি জানি, এটাকে ডিপেন্ড করবে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে আবার ডিটেল বলতে হবে যে লেস দ্যান জিরো, গ্রেটার দ্যান জিরো, ইকুয়াল টু জিরো কী হবে। লেস দ্যান জিরো হলে আমরা যদি এটার ভ্যালু আমরা লেস দ্যান জিরো পাই, তাহলে আমরা অমূলত বলতে পারবো। আর যদি গ্রেটার দ্যান জিরো পাই, তাহলে মূলত। আর ইকুয়াল টু জিরো হলে, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হলে মূলত, আর ইকুয়াল জিরো হলে সমান। চলো এখানে আমরা দেখে নিচ্ছি। তো -12 আছে, -12 স্কোয়ার 144 একবারে বসিয়ে দিচ্ছি। না, পুরো মানটা বসাতে হবে। 4 ইন্টু এ কত আছে 5, যদি অসুবিধা হয় ওখানে 12 স্কোয়ার, চলো বসিয়ে দেওয়া যাক, কোনো প্রবলেম নেই। তো প্রথমত তোমার মনে হচ্ছে যে না স্যার স্টেপ বাই স্টেপই চলুক, কিন্তু ওই তো বললাম এখন তোমাদের সেই জায়গাটা আমরা একদম পার হয়ে আসছি। এখন যত দ্রুত আমরা করতে পারবো তত ভালো, ঠিক আছে। তবে হ্যাঁ, মিস্টেক করা যাবে না কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এখানে আমাদের কী দাঁড়াচ্ছে 144, আর মাইনাসের স্কোয়ার জানো তোমরা প্লাস হয়ে যায়। এখানে 20 7 গুণ 14। তাহলে আমরা এখানে কি পেলাম, 4 পাচ্ছি প্লাস, জাস্ট গ্রেটার দ্যান জিরো যেটা, এটা কিন্তু অমূলত বলেছে, তাহলে মূলত হলো গ্রেটার দ্যান জিরো, তাহলে এটা কিন্তু ফলস বলা আছে। এবার 3 নাম্বার, দুটি নির্দিষ্ট বিন্দুগামী বৃত্তের সংখ্যা। দুটি নির্দিষ্ট বিন্দুগামী মানে একটা বিন্দু রয়েছে, এই বিন্দুর কোথাও দুটো বৃত্ত রয়েছে, কোথাও দুটো বিন্দু রয়েছে, কোথাও ওই বৃত্তের উপরে বিন্দুগামী বলা হয়েছে। ও সরল রেখার সংখ্যা, এইটা দিয়ে সরল রেখা আমরা ড্র করলাম। সরল রেখা যেহেতু বলেছে, তাহলে আমাদের একটা তীর চিহ্ন দিতে হবে। যদি রেখাংশ বলতো তাহলে এটুকু তো আসতো। আচ্ছা, এটা কি বলেছে, এদের সংখ্যা অসংখ্য হবে। যদিও আমি এই সরল রেখার উপরে আমি অনেকবার টান দিতে পারবো, কিন্তু সরল রেখা তো সেমই থেকে যাচ্ছে, অসংখ্য কী করে হলো। আর এই বৃত্তর যেহেতু সেম বৃত্ত, ওটাকে আমরা ব্যাসার্ধের জায়গায় বসে আমি অনেকবার ব্যাসার্ধটা সেম নিয়ে আমি ঘোরাচ্ছি, কিন্তু অসংখ্য বৃত্ত হচ্ছে, কিন্তু বারবার দিকে আমি সেম বৃত্তই পাচ্ছি। তাহলে সেটা অসংখ্য কী করে হচ্ছে, তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটাও অসীম বলেছে, এটা সংখ্যা অসীম মানে অনেক হবে, তা কিন্তু না, তা কিন্তু আমরা পেলাম না, তাহলে এটাও ফলস হয়ে যাচ্ছে। চলো নেক্সট, এটা একটা খুব ভালো কনসেপ্ট ফার্স্টেরটাই, ঠিক আছে, ফার্স্টের অংশটা একটা খুব ভালো কনসেপ্ট তোমাদের দিয়ে দেওয়া আছে, এটা আমরা পরে আলোচনা করছি, নিচে যেহেতু আছে। তো 4 নাম্বারটা, আমরা যে ট্যান থিটা জানি, এই থিটা কিন্তু ট্যানের সঙ্গে মাল্টিপ্লাই আকারে নেই। যদি তোমরা ভাবো যে ট্যান যেমন এক্স ওয়াই এরা একে অপরের সঙ্গে মাল্টিপ্লাই রয়েছে, কিন্তু ট্যান থিটা বা সাইন থিটা বা কস থিটা, এই ট্যান আর কস, সাইন আর ট্যান এবং থিটা, তারপরে সাইন থিটা, এরা একের সঙ্গে মাল্টিপ্লাই নেই। আমরা থিটার ট্যানের ভ্যালু, ট্যানের থিটার ভ্যালু বের করছি, ঠিক আছে, বা ট্যান থিটা, এরা একসঙ্গে রয়েছে, এরা কখনোই তারা আলাদা না। এখানে কিন্তু মাল্টিপ্লাই সাইন রয়েছে, ট্যান ইন্টু 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি ভ্যালু 1, ট্যান ইন্টু 45 ডিগ্রি, সেটা কনসেপ্টই আলাদা, ঠিক আছে, নেই সেভাবে কখনো তার মাল্টিপ্লাই নেই, ঠিক আছে। 45 ডিগ্রির ট্যানের কত ভ্যালু হবে সেটা আমরা বের করছি, ঠিক আছে, সেটা কখনো মাল্টিপ্লাই আকারে নেই। তার মানে ওটা কি দাঁড়াচ্ছে আমাদের ক্ষেত্রে, প্রকৃতপক্ষে এটা ফলস। ট্যান 45 বললে সেখানে আমরা 1 বলতে পারবো, কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারছি না। এবার 5 নাম্বারটা দেখো, খুব ভালো একটা কোশ্চিন, আর এটা সম্ভবত মানে কম সেট, কেন বইয়েও খুব আলোচনা কম রয়েছে, এই জন্য আমি তোমাদের কাছে এটা একটা ডেটা
দিয়েই তোমাদের বইয়ে ডেটা রয়েছে। সর্বপ্রথম যে এই ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের সঙ্গে তোমরা পরিচিতই না। আমার যত সম্ভব মনে হয় আর কি, মানে যত টিচার বা আমরা যারা শিক্ষক রয়েছে, আমি আমার নিজের কথাও বলছি, যে আমরাও কিন্তু পড়ানোর সময় এই ওয়ার্ডটা কখনোই সেটাকে এইভাবে উচ্চারণ করা হয়নি, বলাই হয়নি। এটা আমাদেরও মিস্টেক। আমি এই কোশ্চেনটা এসে আমি খুব রিসার্চ করলাম, দেখলাম যে সত্যই যে আমাদের বড় একটা, আমার বা যারা আছে যারা আলোচনা করেছে তো খুব ভালো, আমার ওটা বড় মিস্টেক যে এইটা, এই ওয়ার্ডের সঙ্গে আমরা পরিচিতই করাতে পারিনি তোমাদের সঙ্গে। এই জন্য সরি, ঠিক আছে, হৃদয় থেকে তোমাদের সরি, মাফ করে দিও বাবা। কারণ ক্লাস 10-এ এই ওয়ার্ড, সত্য বলছি, আমি বাচ্চাদের সঙ্গে পরিচিত করানোই হয়নি। কেন? আমরা কি খুব সুন্দর একটা নাম যেটা জানি আর সেই নাম নিয়েই আমরা চলি, সেটা হচ্ছে সংখ্যা গুরুমান। এটা আমাদের বিশাল বড় মিস্টেক হয়েছে। আর এই মিস্টেকটা বিশ্বাস করো এই কোশ্চেন আমাকে শিখিয়েছে। নেক্সট টাইমে আমি পড়ানোর সময় এই ভুলটা আর কখনো করবো না, তোমাদের কথা দিচ্ছি। এটা আমার মিস্টেক হয়েছে যে এই সংখ্যাগুরু মানটাই প্রকৃতপক্ষে, ঠিক আছে, চলো লেখা তো আছে, সংজ্ঞা তো ডেফিনেশন এখানে থাকার কথা, হ্যাঁ নিচে আছে যত সম্ভবত। হ্যাঁ চলো একটু দেখা যায় কোথায়, যে তথ্যের সংখ্যাগুরু মান 1, আচ্ছা হ্যাঁ এই তো দিয়ে দেওয়া আছে, এটাই আমি খুঁজছিলাম। ভূইষ্ঠক, ঠিক আছে, ভূইষ্ঠক নাম, বিশ্বাস করো আমি আবার বলছি যে এই যেহেতু সংখ্যাগুরু বলে আমরা অভ্যস্ত, সংখ্যাগুরু মান, তো এই ওয়ার্ডটাই তোমাদের মিসিং। তাহলে এটা পরীক্ষায় আসলে তোমরা কিন্তু না সত্য বলতে পারতে না মিথ্যা বলতে পারতে, না বুঝতেই পারতে না আদৌ তো কোন। আর তোমরা যারা জানো, যারা বইটাকে স্টাডি করেছো, শুধু অঙ্কটা করনি, বইটাকে ভালো করে পড়েছো, তারাই শুধু জানে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি মনে হয় অনেক শিক্ষক এটা আলোচনা করেছে, অনেকের কিন্তু ওটা ছাড়া পড়ে, কারণ ওয়েল নোন নামই হচ্ছে সংখ্যাগুরু মান, এই কারণের জন্য। তাহলে কি বলা হচ্ছে, যে তথ্যের সংখ্যাগুরু মান একটি থাকে, যদিও এখানে সংখ্যাগুরু ডেফিনেশন আর হয়তো আগের পেজে ছিল, সে এখানে যেটা মানে আলোচনা যেভাবে হয়েছে সেই বিষয়টাকে আমি তোমাদের এখানে হাইলাইটটা করানোর চেষ্টা করেছি। এই জায়গাটাতে তোমাদের দেখতেই পাচ্ছ চ্যাপ্টার পেজ নাম্বার, তোমরা আসলে পেয়ে যাবে, এক্সাম্পল দেখতেই পাচ্ছ এখানে 26, ঠিক আছে এখানে। এবার চলো কোশ্চেনটা হোক, কোনো তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিসংখ্যা সমান, মানে সবার সমান। এই দেখো এক্সাম্পল, সঠিক উত্তর 4, 5, 6, 7, আর ছাত্র সংখ্যা, ঠিক আছে, 3 জন করে করেছে। অর্থাৎ 4টা প্রশ্নের উত্তর সঠিক 3 জন দিয়েছে, 5টা প্রশ্নের সঠিক 3 জন দিয়েছে, 6টা প্রশ্নের সঠিক 3 জন দিয়েছে, 60টি প্রশ্নের সঠিক 3 জন দিয়েছে। এখানে প্রকৃতপক্ষে সংখ্যাগুরু মানটা তাহলে আমরা কি বলবো? সবাই তো 3, তাহলে সবাই সংখ্যাগুরু হয়ে যাচ্ছে। আর যেখানে সবাই সংখ্যাগুরু সেখানে তো ইকুয়াল হয়ে যাওয়ার কথা না, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হচ্ছে বহু ভূইষ্ঠক তথ্য, ঠিক আছে। এখানে খুব সুন্দর সেই ইয়েটা এক্সাম্পল দিয়ে মানে ডেফিনেশনটা দিয়ে দেওয়া হচ্ছে। তথ্যটি এটা 4টা যেহেতু এখানে ভূইষ্ঠক বলা হয়েছে, সুতরাং এখানে খুব সুন্দর ডেফিনেশন দিয়ে দেওয়া আছে তোমাদের বই, কিন্তু তোমার বইয়ের ডেটা থেকে বলছি, কোনো তথ্যের অনেকগুলি পর্যবেক্ষণের সংখ্যা সর্বোচ্চ পরিমাণ, ঠিক আছে, পর্যবেক্ষণের যে সংখ্যা সেটা যদি সর্বোচ্চ সমান, পরিসংখ্যাটা সবার সমান হয়, সেই তথ্যটিকে বলা হচ্ছে বহু ভূইষ্ঠক। এখানেও কিন্তু ওই কথাই বলা আছে যে পর্যবেক্ষণের সর্বোচ্চ পরিমাণ, সর্বোচ্চ, ঠিক আছে, সর্বোচ্চ বারণটা একটু ওখানকার এখানটা একটু আলাদা রয়েছে, পরিসংখ্যা সমান হলে সেই তথ্যকে ভূইষ্ঠক বলা হচ্ছে, ঠিক আছে। এটা তাহলে কি দাঁড়াচ্ছে, এটা সত্য কিন্তু একদম ট্রু। এই ডেটাটা আমি তো নেক্সট থেকে তো অবশ্যই বলবো, শুধু সংখ্যাগুরু বলবো না, এই ওয়ার্ডের সঙ্গেও তোমাদের পরিচিতি করে দেবো নেক্সট ব্যাচে যারা থাকবে। ওকে, এবার ঘনকের ধার ও তলের সংখ্যার সমষ্টি হতে শীর্ষবিন্দু ও কর্ণের সংখ্যা সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল 6 হবে।
ধারটা আমরা তো মনে হয় আগের অঙ্কে এরকমই করলাম। ধার আমরা জানি 12টা ধার আছে, তো এটা রাখার আর প্রয়োজন নেই, এখানে আলোচনা করছি। ধার রয়েছে 12টি, তার তল রয়েছে 6টা, সেটা যোগ করলে আমাদের 18 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর শীর্ষবিন্দু রয়েছে 8টি, তারপরে কর্ণের সংখ্যা রয়েছে 4টি, সেটা যোগ করতে বলেছে, সেটা 12 হচ্ছে, আর এই দুটো বিয়োগ করতে বলেছে, বিয়োগ করলে 6 হচ্ছে। হ্যাঁ, এটা সত্য, তাই না? এখানে বিয়োগ করলে 6 হচ্ছে, মাইনাস করে দিলে, ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস, ওকে, তীর চিহ্নটা এদিকে হতো, তাই না? আচ্ছা, যাই হোক, ওটা থেকে এটা মাইনাস করলে কি দাঁড়াচ্ছে? 6 দাঁড়াচ্ছে, এটা সত্য। আমি টিটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট, এবার 4 নাম্বার কোশ্চেন দেখো। এখানে তোমরা জানো 12টা কোশ্চেন থাকে, 10টা করতে হয়। এটা খুব ভালো কোশ্চেন একটা, যে বার্ষিক A/5% সরল সুদের হারে এই স্কোয়ার টাকার, মানে পি, এটা A/3 বছরের সুদ দিয়ে দেওয়া আছে A³/60 হলে এর মান নির্ণয় করতে বলেছে। সুদ দিয়ে দেওয়া আছে, তাহলে ডেটা তোমরা দিয়ে দিতে পারো, আমি ডেটা তোমরা জানো, আর তারপরে AP কিউনটা কি সব কিছু আমি ডাইরেক্ট যেটা শর্তানুসারে সেই জায়গাটায় আমি তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা একটু ডিটেলসেই করবে বাবা, হ্যাঁ, মানে ডেটাগুলো উপরে দিয়ে দিবে, আর না হলে পাশে দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ডেটা তোমরা জানো। আচ্ছা, সেটা আমরা কি জানি, I=PTR/100, তো P আমাদের কি দিয়ে দেওয়া আছে? A², T কি দিয়ে দেওয়া আছে? A/3, তাহলে PTR কি দিয়ে দেওয়া আছে? A/5, PTR/100, তো এখানে আমি 100 মাল্টিপ্লাই করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, সবার নিচে না দিয়ে, ঠিক আছে। তাহলে এটা হলো, এটা সমান সমান কি বলা আছে? A³/60। চাইলে ডেটাগুলো পাশে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, স্পেশালভাবে আলাদা বলতে হবে না, খালি P=T=R=I বলে দিলে, শর্তানুসার করে দিলে। এখানে একটু লক্ষ্য করে দেখো, এই যে A³ কেটে গেল, ওকে, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, আর 3 × 6 কেটে গেল। অ্যাকচুয়ালি কাটাকাটিটা বুঝলে তো, প্রকৃতপক্ষে এই সাইডে 3 দিয়ে গুণ, ওই সাইডে 3 দিয়ে গুণ, তোমরা জানো, এটা আমরা ক্লাস 11-এ গিয়ে পুরো ডিটেলসটা জানবো, এখন যেটুকু জানো কাটাকাটি করছি ওরকমভাবেই ভাবো, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে? এর উপরে শুধু এ থাকছে, তাই না? 3 × 6 কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, তারপরে হচ্ছে, হ্যাঁ, 3 দিয়ে কেটে দিয়েছি, আর একটা 5, আর একটা 4, এই যে 5 6 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এ আছে, এদিকে তো 1 কিছু নেই, মানে 1, আর এখানে ডাইরেক্ট বা মানে অর হয়ে গেল, বা যেটাই তোমরা লেখো, তাহলে এ এখানে থাকছে A/25 লিখলে, তারপর =1, যদি দিতে চাও দিতে পারো, যেহেতু এখানে 2 নাম্বার আছে, তুমি ভাববে না স্যার আমি যদি একেবারে অর দিয়ে A=25 লিখি, হবে স্যার? হবে, কেন হবে না? তুমি বুদ্ধিমান আছো, তুমি দেখতে পাচ্ছ, হবে, কোনো অসুবিধা নেই। স্যার নাম্বার এখানে 2 মার্ক দিয়ে দিবে, দিতে বাধ্য, কোনো রকম তুমি কোথাও মিস্টেক করোনি, ঠিক আছে। স্যার এখানে কেটে দিলাম শর্তানুসারে করে, কোনো অসুবিধা নেই, কী আছে, কাটা যাবে তো, কে বলেছে কাটা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে 25 হয়ে গেল, কিন্তু এখানে অ্যান্সারটা অবশ্যই লিখে দিবে বাবা তোমরা, হ্যাঁ, শুধু ওটুকু দিয়ে দিবে না, অ্যান্সারটা খুব সুন্দর, 2 নম্বর আছে, তাহলে এ এর মান 25টা লিখে দিও তোমরা, ব্যাস। চলো নেক্সট, কি বলা আছে? একটি যৌথ ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত দিয়ে দেওয়া আছে। এবার বি এর লাভ দিয়ে দেওয়া আছে, মোট লাভ কত? তো এখানে সুন্দর করে ধরে নাও, ধরি মোট লাভ, ঠিক আছে, ধরি মোট লাভ, আমি শুধু মোট লাভটা লিখছি, তোমরা ধরি, আচ্ছা আমিও লিখে দিচ্ছি, সরি, x, ঠিক আছে, এটা তুমি ধরে নিলে, ওকে, x টাকা আমরা ধরে নিচ্ছি, সুন্দর করে লিখে দাও। অ্যাকচুয়ালি শর্টকাটে আমি ডাইরেক্ট অফ করে দেওয়া যাবে তোমাদের সময় বাঁচানোর জন্য, এগুলো তোমরা জানো যে ধরতে হবে, সবই তোমাদের জানা আছে, ঠিক আছে, এখন আর কোনো নেই, তো ডাইরেক্ট আমরা শর্তানুসারে যেতে পারবো। এখন শুধু x ধরার পর, স্যার কীভাবে? কারণ এখানে আমরা কি জানি,
কার মানে ইয়ে দিয়ে দেওয়া আছে লভ্যাংশ, বি এর দিয়ে দেওয়া আছে। তো বি এর এখানে ভাগহার কত হবে? ঠিক আছে, অনুপাতিক ভাগহার তোমরা জানো, এটা ক্লাস 8-এ পড়েছো তোমরা, 7/, অনুপাত 10 সমষ্টি। তাহলে 7/, অনুপাত 10 সমষ্টি কত হচ্ছে? যদি তুমি একবারে যদি ক্যালকুলেশন করতে পারো তো করে দাও, কোনো প্রবলেম নেই, 20 হচ্ছে। আর যদি মনে হয় না স্যার আমি আগে লিখে দিই তারপরে করি, যেহেতু 2 নাম্বার আছে তো লিখে দাও, তারপরে মাইন্ড ক্যালকুলেশন করে একবারে বসিয়ে দাও। তারপরে কি হয়? ইন্টু এক্স হয়। তো আমরা ইন্টু মানে যেটা মোট লাভ থাকে সেটা, আর এটা আমাদের দিয়ে দেওয়া আছে 3500। এ ভুল করে আবার এখানে 7 কেটে দিও না জানো। তাহলে এখানে কি, এখানে আবার তুমি চাইলে 5 7 35 কেটে দিতে পারো, 5 7 35, 0 আবার ছেড়ে দিও না কিন্তু, ঠিক আছে, পুরোটাই কাটলো। আচ্ছা, তাহলে এক্সটা আমরা পেয়ে গেলাম, আর এখানে তোমরা যদি আগে এখন মাইন্ড ক্যালকুলেশন করে যোগ বসিয়ে দিতে তাহলে কোন করে অ্যান্সার পেয়ে যেতে। ঠিক আছে, 20 হচ্ছে। ওকে, এগুলো কী করে স্যার? 1টা এখানে দিয়ে দাও 10, আর এখানে 3 এর 7 20। ওকে, যোগ করলে 7 11 20 তাও 9 তাও হবে, কোনো অসুবিধা নেই। যাতে ছোটো নাম্বারের জন্য, বড় নাম্বারের জন্য হলে তো কেমন করতে, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। তো এইবার এক্স ইকুয়াল টু কত? 5 × 10 বসিয়ে দিলে, তারপর 3টে শূন্য বসিয়ে দিলে, তারপরে এখানে সুন্দর করে অ্যান্সারটা লিখে দিবে। অ্যান্সারটা কী হবে কিন্তু মাস্ট লিখবি কিন্তু, হ্যাঁ 2 নাম্বার আছে যে মোট লাভ, ঠিক আছে, 10,000 টাকা, এটা লিখে দিও। ওটা এটুকু আমাকেও লিখে দিতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কী বলেছে, এটা খুব খুব ভালো কোশ্চেন এটা একটা, ঠিক আছে, শুধু ভালো না, বিশ্বাস করো তোমরা চরম মান সম্পর্কে পরিচিত না, তোমরা চরম মানটা, অবমান চরম মানটা ক্লাস 12-এ গিয়ে পরিচিত হবে, যারা সায়েন্স নিয়ে পড়তে চাও, ম্যাথামেটিক্স খুব ভালোবাসো, 12-এ গিয়ে পরিচিত হবে, ঠিক আছে। তো আমি তবু এখানে বলে দিচ্ছি, অসুবিধা নেই। চরম বলতে সর্বোচ্চ মানটাকে বোঝাচ্ছে, সব থেকে বেশি যে মানটা আমরা পাবো, এক্সের মান রিয়াল হতে হবে বলা আছে, ঠিক আছে, মানে বাস্তব হতে হবে আর কি, বাস্তব মান, কোনো ইমাজিনারি ব্যাপার নেই। ইমাজিনারি আমরা ক্লাস 11-এ গিয়ে শিখবো, ওখানে ইমাজিনারি নাম্বারটাকে ওখানে ক্লাস 11-এ গিয়ে শিখবো, ঠিক আছে। তো এক্স বাস্তব হলে যে রাশিটা রয়েছে, এই রাশিটার সব থেকে বেশি মানটা আমরা কি পাবো স্যার, সেটা আমাদের বের করতে বলেছে। এইটা খুব সুন্দরভাবে যদি আমরা ক্যালকুলেশনটা না বুঝি তাহলে অঙ্কটা আমাকে পরীক্ষার হলে সেরে আসতে হবে, কারণ এই টাইপ অঙ্ক কিন্তু আমাদের বই নেই, ঠিক আছে, নেই কোথাও, তো ছেড়ে আসতে হবে তখন কিন্তু। কিন্তু এটা একটু মনোযোগ দিয়ে দেখো কী করবো আমরা। এটুকু দেখো আমরা বুঝতে পারছি যে এটা একটা, মানে আমরা যদি সাজানোর একটু বুদ্ধি দিয়ে কাজ করি তাহলে a² - অথবা +2ab + b² আকারে কিছু একটা লিখতে পারবো, বা ওই কেসটাই হবে, ঠিক আছে। এই জন্য এখানে দিয়েছে, সেই বুদ্ধিটা খাটাতে হবে, এটা তুমি দেখতে পাচ্ছ কি না। আচ্ছা, তাহলে লক্ষ্য করো, তাহলে এটাকে আমরা একটু ব্যাখ্যা করে দেখি। আমরা তো এখানে 25 মানে 5-এর স্কোয়ার তো পেয়ে গেলাম, এখানে কি একটা 2 থাকে 2ab, আর একটা এ, এটা এ মনে করো, তাহলে এ তো আমরা পেয়ে গেলাম 5, এক্সটাকে এখন ছাড়ো, ঠিক আছে, বা 5x তুমি ভেবে নিতে, তাহলে কী দাঁড়াচ্ছে 10, তাহলে আর বাকি খেতে আছে 2, তার মানে বি কী দাঁড়াচ্ছে 4, তাহলে আমাদের এখানে কিন্তু একটা 4 দরকার। আর একটা লক্ষ্য করো, এটা যদি আমরা a² বা b² সেটাই ধরে নেই, তার আগে তো মাইনাস থাকে না, সবসময় প্লাস, তার মানে কিছু একটা গল্প রয়েছে, ঠিক আছে। তো সেই গল্পটাকে ঠিক করার জন্য আমরা কি করছি, এইটাকে কি করছি -4 করে দিলাম। কেন -4 করলাম? আচ্ছা, আরও একটু যদি ভালো করে বুঝতে চাও তাহলে মাইনাস আমাকে কমন নিতে হবে, অত এইগুলো তোমাদের ক্লাস 7-এ শিখেছো, ঠিক আছে। তো আচ্ছা, কি বললাম, আমাদের 4 দরকার, মাইনাসটা কেন নিলাম, কারণ আমাদের এইটাকে প্লাস করতে হবে। তাহলে এখানে যদি আমি -4 নিই তার মানে কি আমাকে 7 নিতে হচ্ছে, কারণ 7 - 4 তবে না 3 পাবো, কারণ আমাকে 4 একটা দরকার মোট কথায়, কারণ আমি এখান থেকে পেলাম 4, কারণ এখানে আমাদের 10 হচ্ছে কিন্তু এখানে 20 রয়েছে, মানে এটা এক্সই মনে করো, যে আমরা এক্স নিয়ে নিলাম, যে 5x, বাট যেটাই তুমি এই ভাবো, যে কনসেপ্টটা তোমাদের দিলাম, কিন্তু আমার তো ওখানে স্যার 3 আছে, আমার তো একটা 4 লাগবেই, কারণ b² বা a² ওটা যদি আমি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা 4টা যদি আমি নিতেই হবে, আর সেটা দেখো লক্ষ্য করে আমরা মাইনাস না করলে এখানে প্লাস নিতে পারবো না, তাহলে 7 থেকে -4 করলে তবেই না আমি 3 পাবো। তো স্যার 4 তো আর একবারও পেতাম, কী করে, যে ওখানে 4 করে দিলাম, একটা -1 করে দিতাম 4, কারণ এখানে যে 4 - 1 সেটাও তো 3 হয়, কিন্তু লক্ষ্য করো এটা তো প্লাস, সেখানে আমি a - b বা a + b ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না, কারণ লক্ষ্য করো এখানে তো মাইনাস রয়েছে, ওখানে তো প্লাস থাকে না, a - b আর a + b যেটাই লেখো কিনা, +b² সবসময়,
তাহলে এখানে তো মাইনাস রয়েছে, লক্ষ্য আমাকে তাহলে ওই মাইনাসটাকে প্লাস বানাতে হবে, আর বানানোর জন্য মাইনাসটাকে কমন নিতে হবে এই কারণের জন্য। ঠিক আছে, তো আর এটা বোঝাতে আগে মাইনাস কমন নিলাম, তারপরে অনেক সে লাইন সংখ্যা বেড়ে যেত। এই কারণের জন্য আমি তোমাকে এই লাইন সংখ্যাটাকেও তো আমাকে কমাতে হবে না, তোমাদের ওয়ার্ড লোড যেটা যে তোমাদের ঠিক আছে বেশি টাইমটা, সেই টাইমটাকে আমাকে কমাতে হবে, এই জন্য ব্যাখ্যাটা বেশি হলো, কিন্তু তোমরা তাড়াতাড়ি আসাটাকে বুঝতে পেরেছো। তাহলে এখানে একবার তুমি চাইলে মাইনাস কমন নিয়ে করে নিতে পারো, কিন্তু কোনো অসুবিধা নেই, তুমি এই লাইনটা সুন্দরভাবে করো, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা এটা ইকুয়াল সাইন হবে, হ্যাঁ দেখো আমরা এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাসটা কমন নিয়ে নাও। এবার তুমি চাইলেই কিন্তু 2 + 5x তার হোল স্কোয়ার করতে পারো, কারণ এগুলো ক্লাস 7-এ আমরা শিখে এসেছি। এখানে আমাকে মাইনাস কমন নিয়ে আমি তোমাকে জাস্ট বলছি, আমি করেও দিচ্ছি ওই জায়গাটা, ঠিক আছে, তারপরে তুমি যে পারো আমি সেটা বলে দিচ্ছি। এটা আমাকে নিয়ে স্যারকে যে পুরো স্টেপটা দেখাতে হবে তবেই নাম্বার দিবে, যদি এই কনসেপ্টটা হয় আমার মনে হয় না ঠিক হবে, কারণ আমি স্যার জানি যেখানে a স্কোয়ার মাইনাস, এখানে আমরা মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাচ্ছে +2ab + b স্কোয়ার, কারণ আমি আগে চেক করে নিয়েছি স্যার, আপনি বুঝতে পারছি যে এটা a + b হোল স্কোয়ার হবে, কারণ সবগুলো তো মাইনাস আছে যেহেতু মাইনাস কমন নিয়েছে। ঠিক আছে, তো স্যার মনে হয় না যে তোমাকে এই স্টেপটা জাম্প করার জন্য নাম্বার কাটবে, তো তারপরেও আমরা সেই জায়গাটা একটু বুদ্ধিমানের মতো করেও নিই। তাহলে এটা 4 আছে, তাহলে 2 স্কোয়ার, তাহলে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস 2ab, তাহলে এ এটা মাইনাস এটা বিটা পড়ে যেটা ক্লাস 7 এইভাবে আমাদের শেখাতো, তাহলে এটা 5 তার হোল স্কোয়ার, তাহলে বি এখানে 5x, তারপরে কি বলতো আগে মিলাই ঠিক আছে কি না, ইন্টু কিন্তু এটা 5 × 10 হ্যাঁ মিলে গেছে, ওকে। তাহলে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট হবে না, এখানে সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে নিয়েছি, কারণ এটা প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছে আমি, ঠিক আছে। তাহলে a + b হোল স্কোয়ার দাঁড়াচ্ছে, তাহলে এইটা তার স্কোয়ার। এবার একটা বিষয় লক্ষ্য করো, আমাদের কিন্তু সর্বোচ্চ মান, এই জায়গাটা আরও ভাবার খুব জরুরি। এখানে এসে চরম মান বলতে এখানে সর্বোচ্চ, সব থেকে বেশি মান আমাদের বলেছে, তাহলে এখানে যদি আমরা সব থেকে বেশি মান বের করতে যাই, তাহলে এইখানে লক্ষ্য করে একটা মাইনাস রয়েছে, তাহলে এই মানটা আমাদের কি হতে হবে, সব থেকে কম হতে হবে। এই মানটা যদি বিশেষ করে 7-এর কম তো হতেই হবে, ঠিক আছে। আর তারও যদি বেশি হতে চায়, মানে আরও আমার সব থেকে বেশি মানই আমার দরকার, কারণ সর্বোচ্চ মানই বলেছে, আমি 7-এর কম হতেই হবে বলছি, কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু আমাকে সর্বোচ্চ মান বের করতে বলেছে, তাহলে স্যার আমি মাইনাস মান নিতে পারি না, ঠিক আছে। লক্ষ্য করো উপরে একটা স্কোয়ার রয়েছে, এই ভিতরে যে মানই তুমি মাইনাসের আসো না কেন, স্যার মাইনাসের তো আমি 1 মানে যাই হোক তুমি অনেক কিছু -1 শুধু বলছি না, অনেক মাইনাসের মান চলে যাবে, -1 থেকে মাইনাস যত দূর পর্যন্ত, টোটাল মানের মধ্যে দেখো যেই মানটাই বসাবেন সেটা তো প্লাস হয়ে যাবে না, স্কোয়ার রয়েছে, -2 বসাও তাহলে 4 হয়ে যাচ্ছে, -7 বসাও তাহলে +49 হয়ে যাচ্ছে, যেটাই বসাও না কেন মাইনাসের দিকে আমি যেতে পারছি না, তাহলে স্যার আমি কি করবো এই জায়গাটা, তাহলে তার মানে কি এই জায়গাটা আমাকে সর্বনিম্ন মান আমাকে নিতে হবে, এটা যতক্ষণ না পর্যন্ত সর্বনিম্ন মান আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই রাশি অর্থাৎ এই পুরো রাশির সর্বোচ্চ মান পেতে পারি না, ঠিক আছে। তাহলে এই রাশিটার সর্বোচ্চ মান কত, 0, কেন, কারণ যে কোনো পূর্ণবর্গ রাশির সর্বোচ্চ মান 0 হয়, সরি ভুল বললাম, যে কোনো পূর্ণবর্গ রাশির, ঠিক আছে, সর্বনিম্ন মান 0 হয়, সরি ওকে, সর্বনিম্ন মান 0 হয়ে যায়, তার মানে এই পুরোটার মান আমাদের 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে আমাদের চরম মান কি হবে, রাশিটির চরম মান লিখে দিবে, রাশিটির চরম মান বা সর্বোচ্চ মান লেখো, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে 7 - 0 দ্যাট ইজ 0, এটা তুমি ব্র্যাকেটে বলে দিতে পারো 2 + 5x = 0, কেন এই রাশিটির সর্বনিম্ন মান আমরা নিয়েছি, বা বলে দিতে পারো 2 + 5x এর সর্বনিম্ন তার হোল স্কোয়ার, এটা পুরোটাও যদি তুমি লিখে দাও
যে পুরো স্কোয়ার, এটার স্কোয়ার লিখে দিয়ে বলবো এর সর্বনিম্ন মান ইকুয়াল টু 0, তাও হবে। এর সর্বনিম্ন মান কেন নিম্ন হবে আমি তো বলেই দিলাম, মান ইকুয়াল টু 0 পুরোটা। এইবার যদি আমাকে আর এখানে আরেকটা কোশ্চেন করতে পারতো, অ্যান্সারটা এটা অ্যান্সার হয়ে যাবে, আরেকটা কোশ্চেন করতে পারতো যে মানে এক্স এর কোন মানের জন্য এই রাশিটির সর্বোচ্চ মান বলে দিল কিছু একটা, ঠিক আছে, কোন মানে এক্স এর মান যদি বের করতে বলতো, এখানে সর্বোচ্চ মানও বের করো এবং এক্স এর মানও বের করো, কোন মানের জন্য আমরা সর্বোচ্চ মান পাবো, হ্যাঁ এরকম যদি কোশ্চেনটা হতো, রাশিটির কোন এক্স বাস্তব এবং রাশিটির কোন মানের জন্য রাশিটির সর্বোচ্চ মান পাবো, তখন আমরা যদি কোশ্চেনটা হতো আর কি, তাহলে 2 + 5x, এটা এখানে লিখলাম 0, ওটা 0 ক্যালকুলেশন করে আমরা x = -2/5 বের করে নিতাম। আমি তখন বলতাম এটা তোমাদের কোশ্চেন নেই, এটা আমাদের করতে হবে না, আমাদের কোশ্চেন এখানে নেই, তো কোশ্চেন হতে পারতো, তো সেটা বলছি, ঠিক আছে, ওকে, এটা কিন্তু করার প্রয়োজন নেই, এটা তোমাদের বোঝানোর জন্য। চলো নেক্সট। এখানে রয়েছে আমাদের কি আছে, 1/x + 1/y = 1/x + y, এটা আছে, এটার মান আমাদের কি বের করতে বলেছে, তো এখানে কিছু একটা ডেটা করে নেওয়া যাক, লসাগু করে নিলাম, তাহলে এখানে y + x হচ্ছে = 1/x + y দাঁড়াচ্ছে, তার মানে আমরা কি পাচ্ছি, এটা x + y তার হোল স্কোয়ার, তাহলে একবার লিখে দিই x² + 2xy + xy = এটা কেন ওখানে xy হবে না তো, হ্যাঁ x² + 2xy + y² তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে কোনাকুনি গুণ করে xy, ওকে, তাহলে কি দাঁড়াবে, এইবার এটাকে ওইবার পার করে দাও, তাহলে x² + y² একবারে তুমি লিখতে পারো, ঠিক আছে, -xy থাকছে, বা অথবা তুমি যদি মনে করো যে না xy - 2xy তারপরে এখানে -xy থাকছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কার ভ্যালু বের করতে বলেছে, x/y + y/x, এই ভ্যালুটা আমাদের বের করতে বলেছে, তাহলে এটা কি একটু ক্যালকুলেশন করে দেওয়া যাক, তাহলে এখানে xy থাকছে x² + y², তো অলরেডি আমাদের মান বের করা আছে -xy/xy, কেটে গিয়ে আমাদের -1, এটা তো ধ্রুবক, আমাদের তো এটাই মান প্রমাণ করতে বলেছে, দ্যাট ইজ অ্যান্সার। ওকে নেক্সট বাবা, চলো 5 নম্বর। কোনো বৃত্তে 8 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, কোনো বৃত্তে 8 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে 6 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত সেটা বের করতে বলেছে। চলো জ্যা একটা ড্র করে নেওয়া যাক, মানে একটা বৃত্ত ড্র করে নিলাম, তো এখানে একটা দিয়ে দিলাম, আচ্ছা এখানে একটা দিয়ে দিলাম, তারা সমান্তরালে আছে সেটা বলা নেই, ঠিক আছে, তাতে প্রবলেম নেই আমাদের, এটা তো এটা ব্যাসার্ধ, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের দূরত্ব দিয়ে দেওয়া আছে, তাহলে এটা দূরত্ব, আচ্ছা এটা আমরা প্রথমটাই নিয়ে নিচ্ছি 8 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে 8 সেন্টিমিটার দূরবর্তী, তাহলে এটা 8, আর এটা জ্যা হচ্ছে 12, এটা 12, তাহলে তোমরা জানো এটা 6, এটা 6 হয়ে যাবে, তোমরা জানো এটা, ঠিক আছে 6, আচ্ছা হলে 6 সেন্টিমিটারটা কত, মানে এখান থেকে মনে করো এটা 6, সেটা পড়ে যাচ্ছি, তাহলে আগে আমাদের এটা বের করতে হচ্ছে, এটা কত বের করতে হচ্ছে, তাহলে প্রথমেই আমরা বলতে পারি যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে, ওকে, চিত্রটা অঙ্কন করে দিবে যথেষ্ট, আর অসুবিধা নেই। ব্যাসার্ধ এটা √, এটা আমাদের বের করতে বলেছে, তাহলে 8 স্কোয়ার + 6 তোমরা জানো 8 × 64 আর 36 100 মানে 10, একবারে তোমরা 10 সেন্টিমিটার দিতে পারো, কোনো প্রবলেম থাকার কথা নেই।
ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট কি বলেছে, হলে 6 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য কত? মানে এখান থেকে এটা চেয়ে, আর এটা তো আমরা বের করে নিলাম 10, আর এটা বলা হচ্ছে 6, তাহলে আমাদের এটা বের করতে হবে। তাহলে 6 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে 6 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য, ঠিক আছে, বর্তী জ্যার দৈর্ঘ্য। এবার একটু চিত্র দেখে লক্ষ্য করো, এটা আমরা যেমন 12কে 6 করে নিয়েছি, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হচ্ছে, তাই না? তার মানে কি দুটো 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তবে আমরা পাবো, আমরা তো এটুকু পাবো এখন এটার মতো, ঠিক আছে। এটা নিলাম কারণ এই ত্রিভুজ থেকে আমরা বের করছি, ওকে, এটা 90 ডিগ্রি। তাহলে কি ওটা 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। এবার বলো স্যার কেন 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তার কোশ্চেন আছে কি? হ্যাঁ বলো তো। তাহলে কি আবার পুরো ত্রিভুজ দিয়ে ভাবতে হবে, 0 নিলাম, তারপরে একটা ত্রিভুজ, ওটা ত্রিভুজ অনেক বড় 5 নম্বরের অঙ্কের মতো হয়ে আমাদের 2 নম্বর। আমি পুরো ডেটাই ব্যবহার করেছি কিনা দেখুন স্যার, চিত্রতে আমি বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা আমি কি আছে পুরোটা, তারপরে আমি যতটা শর্টে হবে আমি করে নিয়েছি স্যার, নাম্বার স্যার দিতে বাধ্য আছে, ঠিক আছে। ক্লিয়ার হলো? 2 নাম্বার হলেও কিন্তু আমি শর্টে করা যাচ্ছে, ওকে। তাহলে আন্ডার রুট, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা অতিভুজ স্কোয়ার মাইনাস এটা 6 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 100 থেকে 36, আচ্ছা এটাও a প্লাস বি ইন্টু a মাইনাস বি চলে দিতে পারো। 100 থেকে 36 মাইনাস করে কত দাঁড়াচ্ছে, 64, 8, তো একবারে বড় করে দিতে পারো, ঠিক আছে, তো অসুবিধা নেই। তাহলে 2 ইন্টু 8 ইকুয়াল টু 8 দেখুন 16 সেন্টিমিটার। তো কোনো স্যারের ক্ষমতা নেই এটাতে আর তোমাকে 2 নাম্বারের থেকে 1 নাম্বার কমানো। কেন? কারণ আমি পুরো ডেটা আমার চিত্র দিয়ে দেওয়া আছে, আমি যতটা দরকার ততটুকু অঙ্ক ক্যালকুলেশন করে দিয়েছি স্যার, কোথাও কোনো অসুবিধা নেই, 2 দিয়েও মাল্টিপ্লাই করাও কোনো প্রবলেম নেই, এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চিত্র দেখলেই স্যার বুঝে যাবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, একদম পুরো অংশটাও তুমি বুঝিয়ে দিয়েছো, কেন 2 দিয়ে গুণ করলাম, কেন 6 নিলাম। আর যদি আরেকটু অসুবিধা হয় তাহলে এখানে লিখে নিতে পারো, মানে দিতে পারো, ঠিক আছে, যে স্যার 6 তো এখানে তো নেই, ঠিক আছে, 6 তো এখানে নেই, তাহলে আমরা 6 কেন নিব, তাহলে 12 করতে হবে। তো এই কাজটা করে দিতে পারো, কারণ আমরা নিচে ভেঙে নিয়েছি তো ওই জায়গাটা, ঠিক আছে, তো করে দাও, কোনো প্রবলেম নেই, ওকে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট। এবার প্রদত্ত চিত্রে খুব ভালো কোশ্চিন এটাও, আমাদের এই কোণটার সঙ্গে চিত্রটাতে একটু অসুবিধা হচ্ছে, আমি একবার ড্র করে নিলে বুঝতে পারবা কি না, তোমাদের পেজ নাম্বার বের করলে আশা রাখি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে লাইনটা তো খুব ঠিক হচ্ছে, আচ্ছা যাই হোক, বুঝতে পারবে, ছাড়ো, ওকে। তোমরা তোমাদের টেস্ট পেপার রয়েছে, এই কোণটা আমাদের দিয়ে দেওয়া আছে সমান। এবার লক্ষ্য করো, এই কোণটা 90 বলে দেওয়া আছে, তাহলে এই কোণটাও 90 হবে, কারণ লম্ব এখানে বলে দেওয়া আছে যেটা। তাহলে অবশিষ্ট কোণটা এইটার আর এইটা হচ্ছে, তাহলে দুটো কোণ সমান তো আমরা পেয়েই যাচ্ছি, তাহলে আর একটা অবশিষ্ট কোণ তো সমান 100% হচ্ছে, তাহলে এই দুটো ত্রিভুজ কী দাঁড়াচ্ছে, সদৃশ্য। তাহলে জাস্ট এটুকু বলে দাও, যেহেতু এই ডেটা দিয়ে দেওয়া আছে তো ওই ডেটা দরকার নেই, বা তুমি চাইলে দিতেই পারো যে কোণ এসিবি ইকুয়াল টু কোণ বিএডি। 1 নম্বর একটা কোণ আমরা পেয়ে গেলাম, আমাদের আর একটা ডেটা দিয়ে দেওয়া আছে লম্ব, ঠিক আছে, আর একটা ডেটা তোমাদের দিয়ে দেওয়া আছে লম্ব, ওকে। তো লম্ব কেন, তার 90 ডিগ্রি সেটাও বলে দেওয়া যাক, যে এ কোণ, আমরা এটা কার এসিবি নিয়েছি, এসিবি, হ্যাঁ, তাহলে কোণ এ ডিসি ইকুয়াল টু কোণ এডিসির সঙ্গে, আচ্ছা তাহলে এডিবি, এডিবি, ওকে। কেন কোণ সমান সেটাও বলে দাও, আর এটা 90 ডিগ্রি সেটাও বলে দিতে পারো, কাজে লাগবে আমাদের, ঠিক আছে, যে এডি লম্ব বিসি, ওকে, এটা লম্ব প্লাস চিহ্ন না কিন্তু। আচ্ছা,
আরেকটা কোণ তাহলে সমান মানে অবশিষ্ট থাকছে, তো সেটা অবশ্যই সমান CAD সমান সমান CAD সঙ্গে ABD সমান। ওকে, লিখে দিতে পারো অবশিষ্ট কোণ, প্রয়োজন নেই, তাও যদি মনে করো লিখতে পারো এটা অবশিষ্ট, কারণ তোমরা সদৃশগণিত চ্যাপ্টারে যে উপপাদ্যটা পড়েছো সেখান থেকেই অঙ্কটা, সদৃশগণিত চ্যাপ্টার উপপাদ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, এটা ভালো করে পড়ে নিও এবারের জন্য। তাহলে আমরা এখানে বলতে পারছি যে ত্রিভুজ দুটি সদৃশ, তবে আমাদের কিন্তু লেখার ইয়েটা কিন্তু ঠিকভাবে লিখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে ABDটাই লেখা হোক, কোনো অসুবিধা নেই, বা ওখানে যে লেখা আছে ACD সেইভাবে দেওয়া আছে, বা BAD, ওকে BAD নাম দিতে দেওয়া আছে, ওখানে কোণের BAD এই কোণটাকে মেনটেন করেছে, তো আমরা সেইভাবে লিখি। তাহলে অতএব ত্রিভুজ BAD এটা সদৃশের চিহ্ন, তোমরা জানো একটু ঢেউ করা, ঠিক আছে? আমার পারফেক্ট হলো না, তোমরা লিখতে পারো ও দিয়ে, তোমার যদি মনে হয় যে না কোনো দরকার নেই, তাহলে ও ত্রিভুজ, আমরা এইটা কোণটাকে তাহলে ACD, হ্যাঁ ACD ত্রিভুজ ACD পরস্পর সদৃশ্য। ঠিক আছে, পরস্পর সদৃশ। এতদূর পর্যন্ত আসাটা কি তোমাদের ক্লিয়ার? ওকে, এইবার কি করবো স্যার? এইবার অঙ্কটা আমাকে সলভ করতে হবে, যেগুলো হচ্ছে এই সদৃশ হওয়ার কি নিয়ম রয়েছে তোমাদের জানা আছে। ওকে, সদৃশ হওয়ার কি নিয়ম রয়েছে, তাহলে তোমাদের সদৃশ গণিত তো তোমাদের জানা আছে। তাহলে এই জায়গাটা একটু দেখো, তাহলে মনে রাখবে কি যে অনুরূপ কোণগুলির বাহুর দৈর্ঘ্য, কি অনুরূপ কোণের যেগুলো রয়েছে বাহুর দৈর্ঘ্য, সেটা কিন্তু করতে হবে, রেশিওটা সমান দেখাতে হবে। ওকে, আচ্ছা, আমাদের কে রয়েছে আগে সেটা একটু দেখে, আমরা প্রথম ত্রিভুজ আর এই দ্বিতীয় ত্রিভুজটাকে নিই, প্রথমটাকে আগে লিখছি, পরেরটা নিচে লিখছি, বা তোমরা ওখানে লেখা হয়েছে যেহেতু এই ত্রিভুজ এই ত্রিভুজ, সেটাও করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের ত্রিভুজটা আগে নিয়েছি, তাতেও অসুবিধা নেই, আমরা এটাকে আগে করছি, যেভাবে তুমি করতে পারো, কারণ রেশিও তো বিপরীত রেশিও সমান হয়, তোমরা জানো এটা। আচ্ছা, তাহলে অতিভুজটাকে আগে নেওয়া যাক, AB আর ACর মান দিয়ে দেওয়া আছে, তাহলে AB বাই AC কেন করলাম? কারণ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু এটা, এর বিপরীত বাহু এটা সমান হবে। এবার আমাদের কি বের করতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক, বারবার মিস্টেক হচ্ছে, একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, AB AC দিয়ে দেওয়া আছে, আমাদের BD বের করতে হবে, মানে এটা বের করতে হবে, এটা, ঠিক আছে? এটা বের করতে হবে। এবার BDটা কি করে যাবে আমাদের? BDটা আমাদের লাগবে, এবার BDটা এই ত্রিভুজের আছে, তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজকে নিয়েছিলাম, তাহলে BDটা উপরে দিয়ে দাও, BD। লক্ষ্য করো তো, এইটা আমরা কোণ থেকে পেয়েছি, এই কোণ থেকে, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান আছে, তাহলে এটার সঙ্গে এটা AD, তাহলে বাই AD হতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আরেকটা তাহলে অবশিষ্ট হচ্ছে, তাহলে সেটা লিখে দাও, অসুবিধা নেই, ওটা আমাদের কাজে লাগবে না, তারপর আমরা লিখে দিচ্ছি আমাদের অবশিষ্ট এটা থাকছে, তাহলে AD বাই অবশিষ্ট কি দাঁড়াচ্ছে CD, এটা আমাদের এখনো প্রয়োজন নেই, তাও চলো করে নেওয়া যাক। এটা আমাদের জানা আছে কত মান, একটু দেখে নেওয়া যাক মানটা কি আছে। মানটা আমাদের AC 8 আর ওটা 16, হ্যাঁ, তাহলে 16/8 ইকুয়াল টু, আমরা প্রথমে এই দুটোকে নিচ্ছি, BD বাই AD, ঠিক আছে? আমাদের এই BDটাই চেয়েছে, তাহলে এখান থেকে আমরা 2 করতে পারছি, আমরা BDর মানটা বের করতে হবে আমাদের, তাহলে এখান থেকে আমরা ADর ভ্যালুটা বের করে নেই, তাহলে ADর ভ্যালুটা, তাহলে কোনাকুনি গুণ হয়ে গেলে, তাহলে AD BD সমান সমান ADর ভ্যালুটা আমরা বের করে নিব, তাহলে AD ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, BD বাই হাফ দাঁড়াচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এটুকুতেই যথেষ্ট, এটা নিয়ে আবার ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই।
এইবার আসা যাক এখানে, এই যে ত্রিভুজটা কি আছে, এই ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা সমকোণী থেকে পাইথাগোরাস থিওরেমটা আমরা জানি, তো সেটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা এবি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার এডি, আমরা এডির মানটা বের করে নিয়েছি, এডি স্কোয়ার তারপরে প্লাস বিডি যেটা আমাদের বের করতে হবে, বিডি স্কোয়ার। তো এবির ভ্যালু আমাদের কি দিয়ে দেওয়া ছিল 16, তাহলে 16 স্কোয়ার, আর এডির আমরা মান বের করে নিয়েছি বিডি স্কোয়ার বাই 2, সরি তাহলে ওটা হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস বিডি তার স্কোয়ার। এই স্কোয়ারটাকে এখন করো না, স্প্লিট করার প্রয়োজন নেই, আগে দেখো কি হচ্ছে। আর আমরা জানি এখানে 4 হচ্ছে, তোমরা একবারে জানো খুব ভালো, বাই 4 প্লাস বিডি স্কোয়ার, এটাকে একবারে ক্যালকুলেশন করছি, 4 একে 5, হ্যাঁ, তাহলে 5 বিডি স্কোয়ার বাই 4 দাঁড়াচ্ছে। এবার খুব বুদ্ধিমান যদি হও, এটা কিন্তু ডি কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে 16 আছে মানে স্কোয়ার রয়েছে। তাহলে দেখো এখানে তোমরা যদি একটু বুদ্ধিমান হও তাহলে নিশ্চয়ই বুঝতে পারবা, লক্ষ্য করে দেখো এখানে 16 স্কোয়ার, আর এখানে কিন্তু 5 বিডি তার স্কোয়ার রয়েছে, তার 4 রয়েছে। তাহলে আমরা যদি উভয় দিকে রুট করে দিই, মাঝেরটা ছেড়ে দাও কারণ নিচে জায়গা কম আছে তো, এই কারণের জন্য, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমি 16 লিখতে পারছি, রুট করে দিলাম, ঠিক আছে, কারণ এটা ইকুয়াল পরের লাইনটা হতো, তাহলে তোমরা এটাও হয়ে গেল, এটা মানে 16 স্কোয়ার, আর এই লাইনটা এখানে থাকতো, ঠিক আছে। তাহলে এটার আর এটাকে রুট করে দাও, তাহলে 16 পেলাম, আর এখানে কি দাঁড়াচ্ছে তাহলে √5 পেলাম, আর বিডির স্কোয়ার ছিল, তাহলে মানে কি পেলাম, বিডি পেলাম, ঠিক আছে। আর 4 এর রুট কত করে পেলাম, 2 পেলাম। আমাদের বিডির ভ্যালু কিন্তু বের করতে হবে, তাহলে এটা 16 × 32, তাহলে একবারে বিডি ইকুয়াল টু কি পেলাম, 16 × 32 উপরে আর নিচে √5। অ্যাকচুয়ালি এটাই অ্যান্সার থাকার কথা, কিন্তু আমরা কি জানি যদি রুট থাকে নিচে তাহলে সেটাকে রেশনালাইজ করতে হয়, ঠিক আছে, অনুবন্ধী করণী দিয়ে আবারকে গুণ করে দিতে হয়। তাহলে গুণ করে দিলে কি হচ্ছে, √5 দিয়ে গুণ করে দিলে ইকুয়াল করে দিচ্ছি, √5 দিয়ে গুণ করে দাও, √5 দিয়ে গুণ করে দিলে নিচেরটা কত হয়ে যাচ্ছে 5, আর উপরে 32√5 এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। সেন্টিমিটার হবে, আমার জায়গাটা নিয়ে একটু বুঝে নাও, ঠিক আছে। ওকে, আমি আবার আচ্ছা দরকার হলে এখানে হলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। আশা রাখি বুঝতে পেরেছো অঙ্কটা, ঠিক আছে। অনেকটা স্টেপ কিন্তু অঙ্কটাতে অনেকগুলো টাইম লেগে যাবে, তাই বুদ্ধি করে করতে হবে অঙ্কটা। যদি তুমি 16 স্কোয়ার করতে ঠিক হতো, আবার সেটাকে মাইনাস করে ঘুরে ফিরে ওখানেই এসে পৌঁছাতে হতো, যে শর্টটা বুদ্ধিটা একটু জানতে হবে। ওকে চলো, সেগুলো তো শর্টকাট আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি যেন খুব দ্রুত শিখতে পারো। এইটা দেখো, এই অঙ্কটা কে ধরতে পারছে, আমি এই লাইনে পরের লাইনে টুকছি কিন্তু, হ্যাঁ, এই অঙ্কটা কে ধরতে পারছে দেখে কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা স্পেশাল ফর্মুলা রয়েছে যেটা ক্লাসে হেঁটে শিখেছি আমরা, a³ + b³ মানে a + b হোল কিউবের সূত্রটা রয়েছে। আশা রাখি তোর চল কীভাবে সেটা দেখে নেওয়া যায়। তাহলে sin স্কোয়ার থিটা তার হোল কিউব করতে পারি আমরা, তোমরা জানো এটা উপরে মাল্টিপ্লাই হয়েছে 6 হয়ে গেল, প্লাস cos স্কোয়ার থিটা তার হোল কিউব হয়ে গেল, প্লাস 3ab মানে sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, ইন্টু তো 1 থাকে না, আমি কিন্তু আবার বলে দিচ্ছি এই লাইনে পরের লাইন করেছি, পিছনে দিয়ে দেখে দিয়েছি, ইন্টু 1 থাকে, তাহলে 1 এর জায়গায় এটার সঙ্গে ইন্টু 1 আছে, ঠিক আছে না, এটা দেখানোর প্রয়োজন নেই, ইন্টু 1 আছে, তাহলে সেটা sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখতে পারি। এইবার লক্ষ্য করো তো, a³ + b³ + 3ab * a + b কি হয়, a প্লাস বি তার হোল কিউব, এইটা তোমরা করে এসেছো, ঠিক আছে, হ্যাঁ, ওকে, a³ + b³ + 3ab * a + b, মানে স্কোয়ার স্কোয়ার আছে, এখানে দেখি কনফিউশন না যেন, হ্যাঁ, ঠিক আছে, ওকে ক্লিয়ার। নেক্সট, ভালো অঙ্ক এটা আসার মতো, এটা দেখো, এটা আমি আলোচনা অলরেডি করে দিয়েছি যে কিভাবে আগের ভিডিওতে আলোচনা করা আছে।
যে কোনো রাশির গড় দিয়ে দেওয়া আছে, আর সেগুলোর সঙ্গে কত প্লাস রয়েছে, আর সেটা সেম প্লাস থাকবে। আমি প্লাস দিয়ে আলোচনা করেছি, গুণ দিয়ে করেছি, বিয়োগ দিয়ে করেছি, ভাগ দিয়ে বলে দিয়েছিলাম একটা অঙ্কে। এখানেও সেম। এটা কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা কিন্তু আগে এম ছিল, তার সঙ্গে সবার সঙ্গে কে আছে, ব্যাস এটাই অ্যান্সার। যদি এটা এমসিকিউ হতো তাহলে আমি এটাই করতাম, এটুকু লিখলাম ব্যাস হয়ে যেত, বা শূন্যস্থান পূরণ আদার্স কিছু। কিন্তু এটা 2 নম্বর, তো আমাকে ডিটেলসে করতে হবে। চলো ডিটেলসটা কিভাবে আসো দেখা যাক। ডিটেলসে কিভাবে আমি আসবো, তাহলে আমাদের কি বলা আছে, এ বি সি ডি ই এর গড় কত বলা আছে, এম বলে দেওয়া আছে। তো আমি এমটাকে আরো পরে লিখছি। তো গড়, যেহেতু গড়ের নিয়ম কি আছে, আগে সবগুলো যোগ কর, ঠিক আছে, মানে যোগ করো এবং কতগুলো আছে সেটা দিয়ে ভাগ করো, 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করে দাও। আর আমাদের এটাই কি বলে দেওয়া আছে, এটাই বলে দেওয়া আছে এম বলে দেওয়া আছে। তো আমাদের এটা একটা ইকুয়েশন হলো মনে করো। আর একটা পরের লাইনে লিখতে হতো, পরের লাইনে এম করতে হতো, অসুবিধা নেই, এটা এম বলে দেওয়া আছে। তো এটা আমরা একটা ইকুয়েশন মনে করো, ঠিক আছে, বা একবার এটা না লিখে শর্ত অনুসারে লিখলেও চলতো। এবার আমাদের কার গড় বের করতে বলেছে, সেটাতে যাওয়া যাক। এ প্লাস কে কমা বি প্লাস কে কমা সি প্লাস কে কমা ডি প্লাস কে ই প্লাস কে এর গড়, এটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা এখানে করছি সেটা। তাহলে এ প্লাস কে থাকছে, মানে সবগুলোকে প্লাস করতে হবে, প্লাস করে দাও। এবার লক্ষ্য করো, এখানেও তো 5টাই, 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ। এইবার উপর থেকে সবগুলো কে যোগ করে নিয়ে আমরা 5কে পেলাম, এবং তার সঙ্গে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই পেলাম। নিচে একটা 5 রয়েছে, এটাকে স্প্লিট করে দাও, ঠিক আছে। এটাকে উভয় দিকে তোমরা জানো ব্যাপারটা, মানে এটার সঙ্গে ভাগ, এই ঘটনাটা ঘটে তোমরা জানো। তাহলে এটাকে আমরা করে দিলাম 5কে, সরি এটা কে ছিল না, 5 ছিল, বাই 5, এই 5টা ভাগ করে দিলাম। আর এটা পুরোটাকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই 5 হয়ে গেল। আচ্ছা এটা কে কে তো কেটে গেল, আচ্ছা নিচে লিখছি, কে কে কেটে গেল, থাকলো কত, কে কেন বলছি সরি, এখানে আমাদের 5 5 কেটে গেল, থাকলো কত, কে। আর এটা আমাদের কত দিয়ে দেওয়া আছে, এম দিয়ে দেওয়া আছে। আমি তো ফার্স্টে ওটাই বললাম অ্যান্সার, ঠিক আছে, ফার্স্টে তো ওটাই বলা হলো যে যেটা গড় রয়েছে আর যা যোগ করা আছে সেটা যোগ করলে অ্যান্সার চলে আসবে। আর পুরো স্টেপটা এতগুলো 2 নম্বরের জন্য আমাদের করতে হচ্ছে, এর অ্যান্সারটা একটু বলে দিও, ঠিক আছে, অ্যান্সারটা বলে দিবে, ঠিক আছে। সম্পর্কটা হলো কে প্লাস এম বা এম প্লাস কে। আর এটা শর্ট হলে শুধু অতটুকু করবে। এটা এ বি সি দিয়ে দেওয়া আছে, বিভিন্ন রকম ভাবে দিয়ে দেওয়া থাকতে পারবে। দেখবে গড় যেটা আছে, মানে পরেরটাতে সেম, সবার সঙ্গে সেম যোগ থাকবে, সেম বিয়োগ থাকবে, সেম গুণ থাকবে। জাস্ট যোগ থাকলে যেটা গড় আছে তার সঙ্গে যোগ করে দাও, বিয়োগ থাকলে যেটা গড় আছে তার সঙ্গে তাকে বিয়োগ করে দাও, ভাগ থাকলে ভাগ করে দাও, গুণ থাকলে গুণ করে দাও, ব্যাস অ্যান্সার ফিনিশ। ওকে চলো নেক্সট। একটি ত্রিভুজ, ত্রিভুজের একটি কোণ দিয়ে দেওয়া আছে, তো এটা আমাদের সবগুলোর কি বৃত্তমান বের করতে বলেছে। চলো এটার আগে বৃত্তমানটা বের করে নেওয়া যাক। 55 ডিগ্রি এর বৃত্তীয় মান, ষষ্ঠিক মান তোমরা জানো, এই বৃত্তীয় মান করতে গেলে কি দাঁড়াচ্ছে, পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রেডিয়ান করে দিলাম। তাহলে 11 থাকছে 5 দিয়ে, 3 5 15, 5 6 হ্যাঁ 36 হচ্ছে না, 5 থাকছে,
5 6 30, 5 দিয়ে, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের 11 পাই বাই 36 রেডিয়ান। এবার কি বের করতে বলেছে, তৃতীয় কোণটি, আর আদার্স কিচ্ছু দরকার নেই, ডাইরেক্ট তৃতীয় কোণটি, তৃতীয় কোণটির, বা এটুকু লিখতে পারো ত্রিভুজটির তৃতীয় কোণটির বৃত্তীয় মান। হ্যাঁ, বৃত্তীয় মান কার তৃতীয় কোণ, এটা একটু উল্লেখ করে দেওয়াটা ভালো, খারাপ না, যে তৃতীয় ত্রিভুজটির তৃতীয় কোণটির বৃত্তীয় মান। আমরা সমষ্টি কত জানি, একটা ত্রিভুজের 180 ডিগ্রি, আর সেটা বৃত্তীয় পদ্ধতিতে 180 ডিগ্রি মানে পাই। হলো, প্রথমে একটা কোণ দিয়ে দেওয়া আছে পাই বাই 12, আর পরে আমরা 11 পাই বাই 36 পেলাম রেডিয়ান। তাহলে এখানে পাই বাই 12, আর সরি এটা প্লাস হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে এটা আমাদের 36 লসাগু, 3 বাং 36, 3 পাই, আর এখানে 11 আছে, তাহলে কত দাঁড়াচ্ছে 11 পাই, ঠিক আছে, তার মানে পাই মাইনাস 14 পাই বাই 36। ওকে, তাহলে আবার 36 পাই মাইনাস 14 পাই বাই 36 দাঁড়াচ্ছে। তাহলে 14 থেকে 36 বাদ দিলে কত দাঁড়াচ্ছে 22 সম্ভবত, তাই না, 4, হ্যাঁ বাই 36। তাহলে একটু কাটাকাটি যাচ্ছে 2 দিয়ে, 11 আর এটা 18, তাহলে কত পেলাম আমরা 11 পাই বাই 18 রেডিয়ান। দ্যাট ইজ আমাদের অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট 10 নম্বর। একটি 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনাকৃতি বাক্সের সর্ববৃহৎ যে গোলকটা রাখা যাবে, মানে এখানে 3D তো নিয়ে আসা যাচ্ছে না, আমি ড্র 3D করতে পারবো না, অতটা ভালো আসবে না, সরি, এখানে করতে বাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো, এটা মনে করে একটা আর খুব ভালো, ধরো একটা বর্গাকার বক্স নিলে, তার মধ্যে একটা ফুটবল এমনভাবে নিলে যে ফুটবলটাকে ফিট করা যাবে, ফুটবল যে বক্সটাকে যদি পাওয়া যায় ওরকমভাবে কিনা, তো ও একদম সেম টু সেম, মানে হাইট সব দিক থেকে একদম ফিট হয়ে যায়, ঠিক আছে, বাক্সের মধ্যে। তো এখানে যে ঘনকার বস্তু রয়েছে তার যে বাহুর দৈর্ঘ্য রয়েছে এটা 6 বলে দেওয়া আছে, তাহলে এইটাও কিন্তু 6 হবে, এটা হচ্ছে সেই গোলকটার ব্যাস। তাহলে এখানে ঘনকটি বা ঘনক আকৃতিটির ঘনকটির বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, তুমি উল্লেখ করে দাও, অসুবিধা নেই, আশা রাখি বুঝতে পারছো লেখাটা। দৈর্ঘ্য কত হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, এবার তাহলে কি বের আমাদের গোলক, তাহলে গোলকটির ব্যাস, চিত্রতে তোমরা বুঝতে পারছো, সেটাও কিন্তু 6 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ব্যাসার্ধ 6/2 3 সেন্টিমিটার। এবার আমাদের কি বের করতে বলেছে, তার ঘনফল, তাহলে অতএব গোলকটির আয়তন বা ঘনফল 4/3 পাই ইন্টু পাই আর কিউব, আর হতো 3, তাহলে এখানে একটা 3 কেটে যাচ্ছে, তাহলে 4 পাই আসলো, আর এখানে 9 হয়ে গেল, এটুকু বোঝার তো অসুবিধা নেই তোমাদের, এখানে 3 আছে, ওখানে 27 হচ্ছে, তারপর কেটে গেল 9, তো তুমি এটাও ভাবতে পারো, করেও নিতে পারো। চলো, তাহলে এখানে আমাদের কত আসছে 27, আর এখানে আমাদের 3 আছে, কেটে গিয়ে 9, 4 নং 36 পাই, কি লিখতে হবে বলো তো, ঘন সেন্টিমিটার, বা সেন্টিমিটার কিউব লিখলেই হতো, ঠিক আছে, সেন্টিমিটার কিউব লিখলেই হতো, ঠিক আছে, যেহেতু ওগুলো সেমি লিখছি, তো 36 পাই ঘন সেন্টিমিটার। চলো নেক্সট ওয়ান। একটি সমকোণী চৌপলের
মাত্রাগুলির সমষ্টি, মাত্রা মানে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর কি, মানে ঠিক আছে, সেটা আমরা এ বি সি ধরে নিচ্ছি। সমগ্রতলের ক্ষেত্রফল, আচ্ছা আমরা জানি তো কর্ণের দৈর্ঘ্য, উহার কর্ণের, এটা হবে কর্ণের কর্ণের দৈর্ঘ্য হবে। হ্যাঁ, তোমরা পেজ নাম্বারটা একটু দেখে নাও, কর্ণের হবে, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্যটা কি হবে আমাদের বের করতে বলেছে। আচ্ছা আমরা সেটা ধরে নিচ্ছি, মাত্রাগুলি হলো দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স, প্রস্থ ইকুয়াল টু ওয়াই, সব একক লিখতে হতো, ইউনিট একক, হ্যাঁ একক, আমি এ শুধু ওটাতে লিখছি, এগুলোতে একক লিখছি, আর উচ্চতা এইচ একক। ওকে, ধরি, সবগুলো আমরা ধরে নিলাম, সবগুলো আমরা ধরে নিলাম। কিন্তু তাহলে সমষ্টি প্রথম শর্ত কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 8। দ্বিতীয় শর্ত কি আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তারপরে প্রস্থ ইন্টু উচ্চতা, তারপরে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, সেটা কত দিয়ে দেওয়া আছে 28। আচ্ছা দুটো শর্ত পেলাম, আমাদের বের করতে বলেছে কি, আমাদের বের করতে বলেছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যটা কি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা আমাদের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা তাহলে এটা থেকে ওটাতে কি করে বুঝতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা সূত্র রয়েছে, এ প্লাস বি প্লাস সি, মানে বলছি এ বি সি কিন্তু লিখছি কিন্তু এটা মনে রাখবে সূত্র যেহেতু, হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস মানে এ বি প্লাস বি সি প্লাস সি, ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে। এটা এবার ভ্যালু জাস্ট পুট করে দাও, তাহলে এটা 8 এর স্কোয়ার মাইনাস 28, তাই না, 2 ইন্টু দিয়ে তো আছে 28, তাহলে কত হচ্ছে 8 8 64 থেকে 28 মাইনাস করে দাও। আর এটা সেন্টিমিটার যেহেতু দৈর্ঘ্য আছে সেমি আছে, একক বলা হচ্ছে না, কোনো কিছু বলা ছিল না, তাহলে এটা একক শুধু লিখতে হবে, সবগুলোতে লিখতে হতো, এবার একবারে করছি। তাহলে 28 মাইনাস করলে কত দাঁড়াচ্ছে 6 36, মানে 6 সেন্টিমিটার, দ্যাট ইজ আমাদের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা রাখি। চলো নেক্সট, পাশে একটা চিত্র দিয়ে দেওয়া আছে, খুব ভালো অঙ্ক, কিন্তু পরীক্ষা আসলে অনেকেই একটু ঘাবড়ে যাবে ব্যাপারটা। তার পরিসীমা এই ত্রিভুজটার আছে। এবার আমরা স্পর্শকের একটা নিয়ম জানি, যে বহিস্থ কোনো ব্যাপারটা এরকম, তোমাদের ড্র করে দেখাচ্ছি, যে যদি এরকম স্পর্শ হয়, এটা এ বি হয়, তাহলে আমরা এখান থেকে কি জানি যে এ বি মানে এপি ইকুয়াল টু বিপি, তার মানে এটার সঙ্গে এটা, এখানে যদি একটা নামকরণ আমরা করে দেই, ঠিক আছে, ধরো এটা নামকরণ আমরা করে দিলাম আর করে দিলাম, ঠিক আছে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের চিত্রে, তোমাদের বই থেকে একটু দেখে নিও মানে চিত্রটা, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এই যে এপি আর বিপি অর্থাৎ এই অংশটার এই অংশটা সমান বলতে পারবো। অর্থাৎ আমরা যদি এখান থেকে একবারে আমরা এই ব্যাপারটা একটু চিত্র দেখে নিলে, ওই জায়গাটা দেখিয়ে দিলে, ঠিক আছে, তারপরে বললে বা ওখানেও রয়েছে ওটাও তুমি বলে দিতে পারো, ওখানে নামটা দিয়ে, এটা তোমাদের ওখানে নাম বোঝা যাচ্ছে না, আমি এক্সট্রা ভাবে নামকরণ করলাম। আচ্ছা এক কাজ করে দেখ, আমি ওখানে যেমন নাম আছে সেটাও করা যেত, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, এটাতেও কোনো প্রবলেম নেই।
ঠিক আছে, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু পিকিউ দরকার। তো ডাইরেক্ট পিকিউ ইকুয়াল টু আমরা কিন্তু এই কাজটা করতে পারছি যে বিপি প্লাস বিপি প্লাস সিকিউ। কেন, তার এই জায়গাটা তোমরা জানো, বুঝতে পারছো যে এটার সঙ্গে এই অংশটা সমান, আবার এটার সঙ্গে এই অংশটাও সমান, এবং এখানে নামকরণ করেও দিয়েছে, এবং এটা তুমি লিখেও দিতে পারো যে এখানে পাশে কেন আমি এই কাজটা করছি, এর কারণ আমি তুমি নামকরণ করে দিয়েছো। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারবে যে পি আর, বা তুমি এখানে লিখতেও পারো যে স্পর্শ বিন্দুটা আর, যদি বলে দেওয়া নেই যে বি কিউ, এখানে পি কিউ এর স্পর্শ বিন্দু আর, কথাটা লিখে দিতে পারো তাহলে আরো ভালো, স্পর্শ বিন্দুটা পি আর। ওকে, তাহলে পি আর ইকুয়াল টু পিবি, এবং ঠিক আছে, এবং তারপর আর কি দাঁড়াচ্ছে, পি সরি কিউ কিউ আর, হ্যাঁ কিউ আর ইকুয়াল টু সি কিউ, এটা বলতে পারো, আর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, শুধু একটা লাইনটা বলে দিও যে স্পর্শবিন্দু আর। আচ্ছা, নেক্সট তাহলে আমি কি করছি, এরপরে আমাদের তো ডাইরেক্ট এখন শুধুমাত্র অতিভুজটা বের করার ব্যাপার আছে, তবে এপি তো আমাদের জানা নেই, সরি আমাদের কি পরিসীমা বের করতে বলেছে, এপি তো আমাদের জানা নেই, কারণ আমরা একটা পেলাম, আমাদের তো এ বি আর এসি জানা আছে, তাহলে এপিটা কি হবে, এপি ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে, এপিটা আমরা বের করতে পারবো কিভাবে, যে এ বি থেকে যদি আমরা বিপিটা বিয়োগ করে দিই, এবং আরেকটা আমাদের কি দরকার, এ কিউটা আমরা কি করে পাবো, এ কিউটা আমরা পাবো একই রকম ভাবে এ সি থেকে সি কিউটা বিয়োগ করতে হবে। তাহলে এইবার আমরা কিন্তু কি যে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা পেয়ে যাবো, কারণ সব বাহু আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে ত্রিভুজ এ পি কিউ এর পরিসীমা, এর আসতে পারে কিন্তু, ঠিক আছে, পরিসীমা, তাহলে কি দাঁড়াচ্ছে পরিসীমা, সূত্র তিনটে বাহুর যোগফল, কি আছে, পি কিউ প্লাস এপি প্লাস এ কিউ। ওকে, এবার ভ্যালুগুলো পুট করে দাও, ভ্যালুগুলো যদি পুট করে দাও, ঠিক আছে, তাহলে বিপি প্লাস সিকিউ প্লাস এসি, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা এটাই তো পরিসীমা, হ্যাঁ একবারে বের করছি, কোনো প্রবলেম নেই, যদি আমরা ওইভাবেও করতে পারতাম, একবারে যোগ করে দিয়ে তিনটে আমরা যোগ করে পাই তিনটে ইকুয়েশন, সেভাবে করা যেত, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কোনো অসুবিধা নেই, তাহলে এটা আমরা এপির ভ্যালুটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, এপি হচ্ছে এবি মাইনাস বিপি প্লাস এ কিউ হচ্ছে এসি মাইনাস সি কিউ, তাহলে দেখো কেটে গেল, আর এই দুটোর ভ্যালু দিয়ে দেওয়া আছে, এই দুটোর ভ্যালু একটা আছে এবি হচ্ছে 6 আছে, আচ্ছা এসি কত, সেটাও 6, তাহলে কত দাঁড়াচ্ছে 12 সেন্টিমিটার, সেন্টিমিটার বলেছে, হ্যাঁ সেমি। এইবার এখানে আরেকটা ডেটা তোমাদের প্রয়োজন, আরেকটা ডেটা কি প্রয়োজন, যে আমাদের তো শুধু এ বি দিয়ে দেওয়া আছে, তো আমরা জানি তো যে এই দুটো সমান, ঠিক আছে, যদিও এখানে ডেটা দিয়ে দেওয়া আছে, তো পাশেও আরেকবার বলে দাও যেটা আমরা কেন দুটোই 6 বসালাম, যেহেতু এ বি ইকুয়াল টু এসি, ঠিক আছে, এ বি ইকুয়াল টু এসি, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ফিনিশ আজকের এই পর্যন্তই, আশা রাখি তোমরা সম্পূর্ণ সেশনটা ভালো লেগেছে, তো ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের রেজাল্টটা খুব ইম্পর্ট্যান্ট, সবাই ভালো রেজাল্ট করো, ঠিক আছে, তারপরে সায়েন্সে আসো, ক্লাস 11-এ ম্যাথামেটিক্স আমি তোমাদের হেল্প করো, পুরো সিলেবাসটা,
ঠিক আছে, এই চ্যানেলে। ঠিক আছে, সবাই ভালো থাকো, পরীক্ষা ভালো করে দাও।